ভোরের গ্যাংটকে কুয়াশাটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি ঘন। হোটেলের কাচের জানালা ভেদ করে বাইরে তাকালে শুধু সাদা ধোঁয়া ছাড়া আর কিছু নজরে আসে না। অথচ চারপাশটা বেশ জনমনে। পাহাড়ের খাঁজ বেয়ে ভুটিয়া বস্তির দিকে ছোট ছোট ছেলেমেয়েরা হৈ হৈ করতে করতে স্কুলে যাচ্ছে। ডালহাউসি রোডের মোড়ে সব চায়ের দোকানগুলোই খদ্দের জমতে শুরু করেছে। কেটলির গরম ভাব আর ছ্যাঁক করে পরোটা ভাজার আওয়াজে পুরো পাহাড়ি সকালটা বেশ প্রাণোচ্ছল। গ্র্যান্ড ভিউ হোটেলের করিডোরেও সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। 3 তলার করিডোর দিয়ে কাঁচের প্লেট আর কাপ ডিশ সাজিয়ে ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে বছর 22-এর এক পাহাড়ি ছেলে। নাম তার পেমা, হোটেলের নতুন সার্ভিস বয়। 310 নম্বর ঘরের দরজার সামনে এসে পেমা ট্রলিটা থামায়। ট্রেতে ধোঁয়া ওঠা ব্ল্যাক টি আর 2টো বিস্কিট। পেমা দরজায় আলতো করে টোকা দেয়। স্যার, গুড মর্নিং, আপনার চা। ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। পেমা একটু কান খাড়া করে শোনার চেষ্টা করে। পাহাড়ের এই সকালগুলোয় ট্যুরিস্টরা একটু দেরিতেই ওঠে, বিশেষ করে এই ঘরের চ্যাটার্জি বাবু। তিনি আবার সারা রাত জেগে ডায়েরিতে কী সব লেখেন। পেমা আবার নক করে, এবার একটু জোরে। চ্যাটার্জি স্যার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। করিডোরের শেষ মাথা থেকে ঝাড়ু হাতে হেঁটে আসছিল হোটেলের পুরনো জমাদার রাম সিং। সে পেমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দূর থেকেই বলে, কি রে পেমা, বাবু ওঠেনি এখনো? না রাম সিংদা, 2বার ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। অথচ কাল রাতে বাবু নিজেই বলে রেখেছিল সকাল 6:30টায় যেন চাটা দিয়ে যায়। ওনার নাকি সকালে উঠে আবার লেখালেখির অভ্যাস। পেমা দরজার হ্যান্ডেলটা ধরে সামান্য ঘোরাবার চেষ্টা করে। দরজা ভেতর থেকে লক করা। বড় লেখক মানুষ রে ভাই, ওনাদের খেয়াল খুশি আলাদা। তুই একবার জোরে ধাক্কা দে। পেমা এবার দরজার কাঠের উপর বেশ জোরে জোরে হাত চালায়। স্যার, চ্যাটার্জি স্যার, স্যার দরজা খুলুন, দরজা খুলুন স্যার, চ্যাটার্জি স্যার। করিডোরের আশেপাশের ঘর থেকে 2-1জন ট্যুরিস্ট দরজা খুলে উঁকি ঝুঁকি মারতে থাকে। পেমার কপালের চামড়া কুঁচকে যায়। একটা অদ্ভুত কু ডাক দেয় মনের ভেতর। সে ট্রলিটা ওখানেই রেখে হনহন করে নিচে রিসেপশনের দিকে নেমে যায়। নিচে ম্যানেজার সুব্রত কল্যাণবাবু তখন ক্যাশ কাউন্টারে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন। পেমাকে ওভাবে হন্তদন্ত হয়ে আসতে দেখে চশমার ওপর দিয়ে তাকিয়ে বলেন, কি হলো রে পেমা? হ্যাঁ, ওভাবে হাঁপাচ্ছিস কেন? স্যার, 310 নম্বরের চ্যাটার্জি বাবু দরজা খুলছেন না। অনেকক্ষণ ধরে ডাকছি, কোনো আওয়াজ নেই। পেমার গলায় একটা চাপা ভয়। সুব্রত বাবু কাগজটা টেবিলে রেখে সোজা হয়ে বসেন। আরে তাতে কি হয়েছে? অনিমেষবাবু খুব রাত জাগা মানুষ। 3 দিন হলো এসেছেন, রোজই বেলা করে ওঠেন। ঘুমিয়ে আছেন হয়তো, বা হয়তো ওই বাথরুমে আছেন। আরেকবার নক করে দেখ না। না স্যার, বাথরুমে থাকলে তো জলের আওয়াজ পাওয়া যেত। আমি ডাকাডাকিও করেছি, দরজা কানও পেতেছিলাম, কিন্তু ভেতরে একদম শুনশান, নিস্তব্ধ। পেমার কথা শুনে সুব্রতবাবুরও কেমন যেন খটকা লাগে। কলকাতার এত বড় একজন লেখক একা এসে ওনার হোটেলে উঠেছেন। কোনো অঘটন ঘটলে হোটেলের বদনাম হয়ে যাবে। সুব্রতবাবু ড্রয়ার থেকে 310 নম্বরের ডুপ্লিকেট চাবির গোছাটা বের করে নেন। ধুর, চল দেখি। তোদের যত রাজ্যের আজগুবি চিন্তা। দুজনে মিলে তখন 3 তলার করিডোরে পৌঁছায়। ততক্ষণে কুয়াশাটা যেন আরো বেশি চেপে বসেছে। চারপাশটা কেমন যেন ভারী আর থমথমে। পেমা আর ম্যানেজার বাবু 310 নম্বর দরজার সামনে দাঁড়ায়। সুব্রতবাবু নিজে একবার দরজায় ধাক্কা দিয়ে ডাকেন, অনিমেষবাবু, অনিমেষবাবু, আমি ম্যানেজার বলছি। অনিমেষবাবু, কোনো অসুবিধা হয়েছে? ভেতর থেকে কোনো সাড়া আসে না। সুব্রতবাবু আর দেরি না করে কাঁপা হাতে ডুপ্লিকেট চাবিটা লকের ভেতর ঢোকান। 2বার খটখট করে আওয়াজ হয়, লকটা খুলে যায়। সুব্রতবাবু দরজাটা সামান্য ঠেলতেই ঘরের ভেতরের ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগে। ঘরের জানালাটা খোলা,
জানালা দিয়ে কুয়াশা ঘরের ভেতর ঢুকে ঘরটাকে আবছা করে রেখেছে। ঘরের পরিবেশটা যেন বাইরে চনমনে সকালের ঠিক উল্টো, একদম হিমশীতল আর থমথমে। অনিমেষ বাবু, সুব্রতবাবু ঘরের ভেতর এক পা বাড়ান। পেমা ওনার ঠিক পেছনেই ছিল। হঠাৎ পেমার চোখ যায় খাটের দিকে, আর সাথে সাথে ও মুখ চেপে ধরে এক পা পিছিয়ে যায়। ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না, শুধু একটা গোঙানি ছিটকে আসে। সুব্রতবাবু পেমার দিকে তাকিয়ে বলেন, কি হলো তোর? সুব্রতবাবুর নজরও খাটের উপর পড়ে, আর দেখার সাথে সাথে ওনার হাতের চাবির গোছাটা সশব্দে মেঝেতে পড়ে যায়। খাটের ধবধবে সাদা চাদরটা মাঝখান থেকে একদম কালচে লাল রক্তে ভিজে সপসপ করছে। সেই রক্তের হ্রদের মাঝখানে উপর হয়ে পড়ে আছেন বিখ্যাত থ্রিলার লেখক অনিমেষ চ্যাটার্জি। ওনার পরনের নীল চাদরটা একদিকে ঝুলে আছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো ওনার পিঠের দিকটা খানিকটা কাত হয়ে আছে, আর বুকের ঠিক মাঝখানে একটা ধারালো ছুরি সোজা গেঁথে রয়েছে। ছুরির হাতলটা শুধু বাইরে বেরিয়ে আছে। ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে তোষক বেয়ে মেঝেতে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। খুন হয়ে গেছে, খুন! সুব্রতবাবু চিৎকার করে ওঠেন। ওনার ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। পেমা ততক্ষণে করিডোরে ছুটে বেরিয়ে গিয়ে বমি করতে শুরু করেছে। করিডোরের অন্য বোর্ডাররা এই চিৎকার শুনে ছুটে আসে। মুহূর্তের মধ্যে হোটেলের সেই শান্ত চনমনে সকালটা একটা তীব্র আতঙ্কের নরককুণ্ডে পরিণত হয়। প্রত্যেকে ঘরের ভেতর উঁকি দেওয়ার চেষ্টা করে, আর পুলিশে খবর দেওয়ার জন্য চিৎকার জুড়তে থাকে। খবর পাওয়ার ঠিক 20 মিনিটের মাথায় গ্যাংটক লোকাল থানার সাব ইন্সপেক্টর প্রধানবাবু ওনার 4-5 জন কনস্টেবল নিয়ে হোটেলে এসে পৌঁছান। প্রধানবাবু মাঝবয়সী, গোলগাল চেহারা। পাহাড়ের ঠান্ডাতেও ওনার কপালে ঘাম জমছে। ওনার বুটের খটখট আওয়াজে হোটেলের লবিটা গম গম করে ওঠে। हटो हटो सब लोग यहाँ से, क्राइम सीन को डिस्टर्ब मत करो। প্রধানবাবু কনস্টেবলদের নির্দেশ দিয়ে করিডোরের ভিড়টা হাঁটাতে হাঁটাতে 310 নম্বর ঘরের ভেতর ঢোকেন। ওনার পেছনে পেছনে কাঁপতে কাঁপতে ঢোকেন ম্যানেজার সুব্রতবাবু। প্রধানবাবু খাটের কাছে গিয়ে লাশটার দিকে তাকান। তারপর ওনার ভ্রু দুটো কুঁচকে যায়। উনি ওনার পকেট থেকে একটা রুমাল বের করে নাকটা ঢাকেন। রক্তের একটা কড়া গন্ধ ঘরের বাতাসে ভাসছে। একদম সাফ কেস, বুকে সোজা ছুরি চালিয়ে দিয়েছে। প্রধানবাবু লাশের চারপাশটা ভালো করে ঘুরে দেখেন, কিন্তু হাত দেন না। তিনি সুব্রতবাবুর দিকে ঘুরে দাঁড়ান। আপনাদের হোটেলের নাইট গার্ডটা কোথায়? আর রাতে কে ডিউটিতে ছিল? স্যার স্যার আমাদের বাহাদুর ছিল, কিন্তু ও তো সারা রাত নিচেই থাকে। 3 তলায় তো কেউ আসে না রাতে, আর আমাদের গেটও 12টার পর বন্ধ হয়ে যায়। গেট বন্ধ হয়ে যায় তো এই ছুরিটা কি আকাশ থেকে উড়ে এসে ওনার বুকে বিঁধলো নাকি? হ্যাঁ, কেসটা কিন্তু খুব খারাপ সুব্রত বাবু। কলকাতার এত বড় একজন রাইটার আপনাদের হোটেলে এসে মার্ডার হয়ে গেলেন। আমার তো এবার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। প্রধানবাবু ঘরে উপস্থিত কনস্টেবল দিলীপের উদ্দেশ্যে বললেন, দিলীপ, ঘরের বাকি জিনিসপত্রগুলো ভালো করে দেখো, আলমারি টেবিল সব চেক করো। চুরির মামলা কিনা সেটা বুঝতে হবে, বুঝলে? কনস্টেবল দিলীপ ঘরের চারপাশটা খুঁজতে শুরু করে। রাইটিং টেবিলের ওপর একটা দামি র্যাপ ফোল্ডার, একটা ল্যাপটপ, আর ওনার মানি ব্যাগটা খোলাই পড়েছিল। দিলীপ মানি ব্যাগটা সাবধানে উল্টে পাল্টে দেখে বলল, স্যার, মানিব্যাগে তো বেশ অনেকগুলো করকরে নোট আছে দেখছি। ক্রেডিট কার্ড, এটিএম কার্ড সবই তো আছে। ল্যাপটপটাও তো একেবারেই ব্র্যান্ড নিউ। ওটা তো কেউ হাতই দেয়নি বলে মনে হচ্ছে। প্রধানবাবু টেবিলের দিকে এগিয়ে যান। মানি ব্যাগ অক্ষত, ল্যাপটপও রয়েছে, তার মানে চুরির উদ্দেশ্যে খুন হয়নি। কোনো কি পুরনো শত্রুতা? আচ্ছা সুব্রত বাবু, এই অনিমেষ বাবুর সাথে দেখা করতে কাল বা পরশু কেউ এসেছিল কি? মানে কোনো লোকাল লোক বা ওনার কোনো চেনা পরিচিত? না স্যার, উনি তো আসার পর থেকে মোটে 2 বার নিচে নেমেছেন, আর ওনার ঘরে কোনো গেস্টও আসেনি।
উনি তো সবসময় একাই থাকতেন। কাউন্টারে যখন নাম এন্ট্রি করেছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার বাড়ি কারো নাম্বার দিতে এমার্জেন্সির জন্য। উনি তো হেসেই উড়িয়ে দিলেন। হেসে উড়িয়ে দিলেন মানে? ওনার ফ্যামিলিতে কি কেউই নেই নাকি? উনি বললেন যে ওনার ফ্যামিলি বলতে কেউ নেই, উনি একাই থাকেন কলকাতায়। বললেন পাহাড়ের এই শান্ত পরিবেশে উনি ওনার নতুন বইয়ের আইডিয়াটা নিয়ে একটু ভাবতে এসেছেন। আমরা তো ওনাকে একজন শান্ত সজ্জন মানুষ হিসেবেই দেখেছিলাম স্যার। সুব্রতবাবু চোখ মোছেন। প্রধানবাবু ওনার মানিব্যাগটা খালি হাতে ধরে দেখার চেষ্টা করবেন বলে ভাবছিলেন, কিন্তু তখনই ওনার মনে পড়ে ওপর মহলের কড়া নির্দেশ আছে, কোনো হাই প্রোফাইল কেসে সিআইডি না আসা পর্যন্ত মূল প্রমাণগুলোয় হাত দেওয়া যাবে না। তিনি হাতটা গুটিয়ে নেন, কিন্তু ওনার নজর যায় টেবিলের ওপর রাখা ডায়েরিটার দিকে। ডায়েরিটার শেষের দিকের কয়েকটা পাতা বেশ এবড়ো খেবড়োভাবে ছেঁড়া। আচ্ছা, এই পাতাটা ছেঁড়া কেন? ঠিক এই সময় হোটেলের নিচে একটা বড় গাড়ির হর্ন শোনা যায়। প্রধানবাবু জানালা দিয়ে নিচে তাকান। একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়িয়েছে হোটেলের গেটে। লুকিয়ে পড়ার দিন শেষ ভাই। কলকাতা থেকে বড় অফিসার এসে গেছেন, তোমরাই এবার সামলাও। মিনিট পাঁচেকের মধ্যে 310 নম্বর ঘরের দরজায় এসে দাঁড়ালেন সিআইডি অফিসার দেবর্ষী মুখার্জি। লম্বা চওড়া হাতের গঠন, চোখে একটা ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনি। ওনার পরনে একটা সাধারণ ধূসর রঙের ওভারকোট, গালে দুদিনের না কামানো দাড়ি। ওনাকে দেখে কোনো সিনেমার ড্যাশিং হিরো না মনে হলেও ওনার গাম্ভীর্যটাই চারপাশের বাতাসকে ভারী করে তোলে। ওনার সাথে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো টিম নেই, তিনি একাই এসেছেন। প্রধানবাবু তড়িঘড়ি এগিয়ে গিয়ে স্যালিউট ঠোকেন। গুড মর্নিং স্যার, আমি সাব ইন্সপেক্টর প্রধান, এই লোকাল থানার। দেবর্ষীবাবু স্যালিউটের উত্তর না দিয়ে শুধু একটা হালকা মাথা নাড়েন। ওনার গলাটা বেশ খসখসে, হয়তো পাহাড়ের ঠান্ডাটা ওনার সহ্য হচ্ছে না। তিনি ঘরের ভেতর ঢুকে সোজা খাটের দিকে এগিয়ে যান। লাশ ওইভাবেই আছে তো প্রধানবাবু? কেউ হাতটা দেয়নি তো? প্রশ্নটা জিজ্ঞেস করার সময় দেবর্ষীবাবুর চোখ লাশের বুকে বিঁধে থাকা ছুরিটার দিকে। না স্যার, আপনার অর্ডারের পর আমরা শুধু ঘরের চারপাশটাই দেখেছি, বডিতে কিন্তু একদমই আমরা টাচ করিনি। তারপর দেবর্ষী লাশের কাছে পর্যবেক্ষণ করতে করতে বলেন, আমি এই আশেপাশেই ছিলাম, ওই জন্য আজ এই কেসের জন্য ডাক পড়তেই আসতে পেরেছি। ওইদিকে আমার বউ হয়তো আমাকে গাল মন্দ করছে, পরিবার নিয়ে ঘুরতে এসে নাকি ডিউটির তলব। দেবর্ষী খাটের পাশে হাঁটু গেড়ে বসেন। তিনি ক্ষতস্থানটা আর ছুরির হাতলটা দেখতে থাকেন। ছুরিটা সাধারণ, যে কোনো লোকাল বাজারেই কিনতে পাওয়া যায়। দেবর্ষী উঠে দাঁড়ান। তিনি ঘরের জানালাটার দিকে তাকান, যেখান থেকে এখনো কুয়াশা ঢুকছে। আচ্ছা, জানলাটা কি খোলাই ছিল সুব্রতবাবু? ম্যানেজার সুব্রতবাবু ঘরের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিলেন। দেবর্ষীর গম্ভীর গলা শুনে তিনি চমকে ওঠেন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমরা যখন দরজা খুলে ঢুকলাম জানলাটা ওভাবেই খোলা ছিল। তবে রাতে তো বাবু জানলা বন্ধ করেই ঘুমাতেন। দেবর্ষী জানালার কাছে যান, নিচের দিকে তাকান। 3 তলা থেকে নিচে নামার কোনো পাইপ বা কার্নিশ নেই। ওখান দিয়ে কোনো পেশাদার খুনির ভেতরে ঢোকা অসম্ভব। তিনি জানালাটা বন্ধ করে দেন। আচ্ছা প্রধানবাবু, আপনাদের প্রাথমিক তদন্তে কি বুঝলেন? মানে মোটিভ কিছু পেলেন? দেবর্ষী টেবিলের দিকে এগোতে এগোতে প্রশ্নটা করেন। আবার স্যার, মোটিভটাই তো আসলে বুঝতে পারছি না। ঘরের ল্যাপটপ, টাকা পয়সা সব সেফই আছে, চুরির কোনো লক্ষণই নেই। আর ওনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করতে গিয়ে তো আমরা পুরোই ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে? স্যার, ওনার কোনো রিলেটিভের খোঁজ পাওয়া যাচ্ছে না। কলকাতায় ওনার যে ফ্ল্যাটের ঠিকানা দেওয়া রয়েছে, ওখানকার লোকাল থানাকে ফোন করেছিলাম আপনি আসার আগেই। তারা জানালো ওনার ওই ফ্ল্যাটে উনি নাকি একাই থাকতেন, কোনো বন্ধু বান্ধব বা আত্মীয়ের যাতায়াতও ছিল না। ওনার কোনো মোবাইল ফোনও নেই।
ওনার কোনো পুরনো এনিমি বা শত্রু থাকার ইতিহাসও ওনার পাবলিশাররা দিতে পারছেন না। মানে লোকটার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই স্যার। কাকে সন্দেহ করব বলুন তো? প্রধানবাবু বেশ অসহায়ভাবে হাত দুটো ছড়ান। দেবর্ষী টেবিলের ওপর রাখা ডায়েরিটার দিকে হাত বাড়ান। ওনার আঙুলগুলো ছেঁড়া পাতাগুলোর ওপর দিয়ে যায়। তিনি ডায়েরিটা বন্ধ করে প্রধানবাবুর দিকে তাকান। ব্যাকগ্রাউন্ড নেই বলে কোনো মানুষ খুন হয় না প্রধানবাবু। খুনির একটা খুব স্ট্রং মোটিভ ছিল, আর সেই লেখকের খুব পরিচিত। পরিচিত? কিন্তু স্যার ওনার ঘরে তো কেউই আসেনি। দেবর্ষী সুব্রতবাবুর দিকে তাকান। ওনার চোখ দুটো যেন সুব্রতবাবুর মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করে। অনিমেষ চ্যাটার্জির মতো একজন মানুষ, যিনি নিজের প্রাইভেসি নিয়ে এত সচেতন, তিনি মাঝরাতে কোনো অচেনা লোকের জন্য দরজা খুলবেন না সুব্রতবাবু। খুনির জন্য দরজাটা কিন্তু ভেতর থেকেই খোলা হয়েছিল। সিআইডি অফিসার দেবর্ষী মুখার্জি করিডোরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার চশমায় কুয়াশার একটা আস্তরণ জমেছে। রুমাল বের করে চশমাটা মুছতে মুছতে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার ডান হাতটা বারবার নাকে স্পর্শ করছেন। সাইনাসের সমস্যা। পাহাড়ের উচ্চতায় এই ঠান্ডায় ওনার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হয়। প্রধানবাবু, একটা কাজ করবেন? প্রধানবাবু তড়িঘড়ি ঘাড় কাত করলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন না। নিচ থেকে এক কাপ কড়া লিকার চা আনিয়ে দিন তো, চিনি ছাড়া। আর সম্ভব হলে এক টুকরো আদা। এই ওয়েদারটা কেন জানি না বড্ড জ্বালাচ্ছে, মাথাটা যেন ছড়ছড় করছে। প্রধানবাবু সামান্য অবাক হলেন। কলকাতার সিআইডি অফিসাররা সাধারণত এসেই ধমক দেন, ফাইল চান, বডি কোথায় জিজ্ঞাসা করেন, আর ইনি এসেই চায়ের অর্ডার দিচ্ছেন। তিনি ইশারায় কনস্টেবল দিলীপকে পাঠালেন। স্যার বডিটা কি এখন সরানোর ব্যবস্থা করব? মানে মর্গে পাঠানো তো দরকার ছিল, তাই না? দেবর্ষীবাবু হাতের ইশারায় মানা করলেন। না থাক, আরও আধ ঘন্টা অন্তত এই পরিবেশটা থাকুক। বডি সরাবার আগে ঘরের খুঁটিনাটি একবার ভালো করে দেখে নেওয়া দরকার। তিনি ঘরের ভেতর পা বাড়ালেন। পায়ের তলায় কার্পেটটা খানিকটা ভিজে, সম্ভবত চা বা জলের গ্লাস পড়েছিল মেঝেতে। তিনি খুব সাবধানে খাট থেকে একটু দূরে দাঁড়ালেন। মৃত অনিমেষ চ্যাটার্জির শরীরটা যেভাবে উপর হয়ে আছে, তাতে ওনার পিঠের একটা বড় অংশই দেখা যাচ্ছে। জামার রংটা কালচে নীল, কিন্তু রক্তের দাগে সেটা এখন খয়েরি হয়ে গেছে। দেবর্ষীবাবু খাটের পায়ার কাছে দাঁড়িয়ে রইলেন। আপনারা তো বললেন ওনার কোনো আত্মীয় বা পরিবার নেই। হ্যাঁ স্যার, হোটেলের রেজিস্টার খাতায় উনি নিজেই ওভাবে লিখতে বলেছিলেন। কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারও দেননি। আমরা তো ওনার ঘরের ল্যাপটপ আর মানিব্যাগ খুঁজেছি, শুধু একটা ডায়েরি ছাড়া আর কিছুই পাইনি। দেবর্ষীবাবু মাথা নাড়লেন। লোকটা একা থাকতে পছন্দ করতেন, তাই বলে কি কেউ থাকে না? ওনার পরিবার ছাড়াও লেখা সংক্রান্ত সমস্ত পরিচিতদের সঙ্গে কন্ট্যাক্ট করা, পাবলিশারদের কাছে একটু খোঁজ নেওয়া, এসব কাজ কি শুরু করেছেন? ওসব তো নিয়ম মাফিক হবে স্যার। তবে এই দুদিনে আমরা ওনার আপন পরিচিত হিসাবে মানে সেই অর্থে কাউকে খুঁজে পাইনি। যা পেয়েছি সবই অফিসিয়াল, তাই আর ঘাঁটিনি। আর হোটেলের ম্যানেজার সুব্রতবাবু বলছেন যে উনি এখানে এসে কারোর সাথেই কথা বলেনি, শুধু রুমেই থাকতেন। বিকেলে একবার উনি নিচের দিকে নামতেন ওই কফির জন্য। দেবর্ষীবাবু খাটের পাশ থেকে সরে টেবিলের দিকে এগিয়ে চেয়ারটা টেনে বসলেন। ওনার নাকটা বারবার শিপশিপ করছে। প্রধানবাবু, গ্যাংটকের এই চাটা যদি আদা দিয়ে না পাওয়া যায় তবে তো জানটা বেরিয়ে যাবে। এই ঠান্ডাটা একদম হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি পকেট থেকে ইনহেলার বের করে একবার স্প্রে করে তারপর ডায়েরিটা খুললেন। ওনার হাতের তালুতে কালির দাগ। পাতাগুলো উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে তিনি থমকে গেলেন। ডায়েরির শেষের দিকে 3-4টে পাতা খুব অগোছালোভাবে ছেঁড়া। কাগজের প্রান্তগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো ছুরি দিয়ে কাটার মতো করে ছেঁড়া হয়েছে, যেন খুব তাড়াহুড়ো করে সরানোর চেষ্টা করা হয়েছে। এই পাতাগুলো কে ছেড়েছে বলে আপনার মনে হয়?
দেবশ্রী ডায়েরিটা প্রধানবাবুর দিকে এগিয়ে দিলেন। স্যার আমরা তো হাতই দিইনি, যেমন পেয়েছি ঠিক তেমনই আছে। খুনি কি নিজেই ডায়েরি ছিঁড়ে নেয় নাকি লেখক নিজেই কোনো পাতা ছিঁড়ে ফেলেছিলেন? বুঝলাম না স্যার। দেবশ্রীবাবু ডায়েরিটা আবার বন্ধ করলেন। সাধারণত লেখকরা তাদের খসড়া পাণ্ডুলিপি খুব যত্ন করে রাখেন, বিশেষ করে যারা থ্রিলার লেখেন। তাদের প্রতিটি পাতায় তথ্য থাকে। অথচ দেখুন, এখানে শেষ পাতাগুলোতে খুব তাড়াহুড়ো করে পাতা ছেঁড়া হয়েছে। আমার মনে হয় উনিই কিচ্ছু ছেঁড়েননি। খুন হওয়ার ঠিক আগে বা পরে খুনি এখান থেকে কিছু তথ্য সরিয়ে নিয়েছে। অথবা কি স্যার? অথবা উনি নিজেই এমন কিছু লিখেছিলেন যেটা কাউকে দেখাতে চাননি, কিন্তু খুনি সেটা জেনে ফেলেছিল। দেবশ্রীবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘরের কোণে একটা ছোট ডাস্টবিন, সেখানে ময়লার বদলে পড়ে রয়েছে শুধু একটা দেশলাইয়ের খাপ। তিনি সেটা কুড়িয়ে নিলেন। খাপটা সাধারণ কোনো কোম্পানির নয়, স্থানীয় কোনো দোকানের তৈরি। এই খাপটা খেয়াল করেছিলেন? না স্যার, ওটা তো লোকাল ব্র্যান্ড, এখানে সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, সব জায়গায় পাওয়া গেলেও ট্যুরিস্টদের কাছে এসব কি করে থাকবে প্রধানবাবু? তারা তো সাধারণত দামি ব্র্যান্ডের সিগারেট বা লাইটার ব্যবহার করবে। অনিমেষবাবু তো ধূমপান করতেন না, তাহলে এই দেশলাইটা কার? ঠিক এই সময় কনস্টেবল দিলীপ চা নিয়ে ঘরে ঢুকল। কাপ থেকে ধোঁয়া উঠছে। ঘরটার থমথমে ভাব আর এই চায়ের গন্ধে কেমন যেন অদ্ভুত বৈপরীত্য তৈরি হলো। দেবশ্রীবাবু কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে একটু আরাম বোধ করলেন। এই যে চাটা, এটাই আমার এখন একমাত্র ওষুধ। সাইনাসটা বড্ড জ্বালাচ্ছে। আপনি কি এখানে অনেক দিন আছেন? হ্যাঁ স্যার, প্রায় 5 বছর। আমি তো আসানসোলের লোক, এখানে বদলি হয়ে এসেছিলাম। পাহাড়ে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু ঠান্ডার সময়টা খুবই কষ্টদায়ক। 5 বছর? তাহলে তো এখানকার লোকজনদের বেশ চেনেন। তা কিছুটা চিনি স্যার, কিন্তু এখানে তো মানুষ খুবই কম থাকে, বেশিরভাগই টুরিস্টদের তো চেনা বড়ই দায়, তাই না? দেবশ্রীবাবু আবার খাটের দিকে মৃতদেহের দিকে আঙুল দিয়ে তাকালেন। লেখক যখন মারা যান তার আগেই নিশ্চয়ই ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু লাশের হাত দুটো খাটের নিচে ঝুলে আছে। তাতে কোনো চিহ্ন বা চামড়া লেগে নেই। আচ্ছা, উনি যখন মারা গেলেন তখন কেউ কি কোনো চিৎকার শুনেছিল? হোটেলের অন্য বোর্ডাররা? না স্যার, ম্যানেজার বলছেন কাল রাতটা বেশ শান্তই ছিল। হোটেলের নিচে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, সব বোর্ডাররাই ওখানে ছিল। কেসটা না বড়ই অদ্ভুত, সবাই নিচে আর উনি ওপরে এইভাবে খুন হলেন। দেবশ্রীবাবু কাপটা টেবিলের ওপর রাখলেন। জন্মদিনের অনুষ্ঠান, সব বোর্ডাররা নিচে, তার মানে দোতলায় বা 3 তলায় কেউ ছিল না? হ্যাঁ স্যার, সেটাই তো বড় সমস্যা। খুনি কি তাহলে ওপর থেকেই এসেছে? কিন্তু 3 তলায় ওঠার সিঁড়ি তো একটাই, সিসিটিভি ফুটেজে তো কেউই ওঠেনি। আচ্ছা, এই সিসিটিভি কি সব কাজ করে? ম্যানেজার তো বলছে ক্যামেরা ঠিকই রয়েছে, কিন্তু ফুটেজ চেক করতে গিয়ে দেখলাম 12টা থেকে 1টা পর্যন্ত ফুটেজটা কেমন ঝাপসা, মনে হচ্ছে ওই পাওয়ার ট্রিপ কেউ করেছিল। দেবশ্রী চশমাটা আবার মুছলেন। খুনি কিন্তু খুব ক্যালকুলেটিভ। সে জানে কখন ক্যামেরা অফ হয়, কখন মানুষ নিচে থাকে। সে এমন একজনকে বেছে নিয়েছে যার কোনো ফ্যামিলি নেই, কোনো চেনা জানা লোক নেই, অর্থাৎ কেউ যাতে তাকে খুঁজতে না আসে। কিন্তু স্যার উনি তো লেখক, ওনার তো অনেক পাঠক আছে, কেউ না কেউ তো ওনাকে খুঁজবে। প্রধানবাবু, পাঠক আর কাছের মানুষের মধ্যে একটা তফাৎ আছে। খুনি সেটা জানে। সে জানে যে এই লোকটার মৃত্যুতে খুব একটা বেশি হুলস্থুল হবে না, তাই সে খুব নিশ্চিন্তে এসে খুন করে চলে গেছে। দেবশ্রীবাবু ঘরের জানালাটা আবার খুললেন। আচ্ছা, এই ঘরে কি আর কোনো কিছু অদ্ভুত ঠেকছে আপনার? প্রধানবাবু এদিক ওদিক তাকালেন।
না স্যার, সব তো তেমনই আছে আর কি। বিছানার চাদরটা একবার দেখুন। উনি কি উপুড় হয়ে শুয়েছিলেন, নাকি মৃত্যুর আগে ধস্তাধস্তি হয়েছিল? প্রধানবাবু ভালো করে দেখলেন। বুকের কাছে চাদরটা একটু কুঁচকে আছে স্যার, মানে ধস্তাধস্তি হয়েছিল। তাহলে লেখক নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু উনি চিৎকার কেন করলেন না? ছুরিটা তো ওনার বুকে বিঁধে আছে, মানে আক্রমণটা সামনাসামনি হয়েছে। খুনি ওনার পরিচিত। উনি হয়তো প্রথমে ভাবেননি যে কেউ ওনাকে মারতে আসবে। দেবর্ষী এবার ঘরের দরজার দিকে হাঁটতে শুরু করলেন। প্রধানবাবু, আমি এখানে 2-3 দিন থাকবো। আমার জন্য হোটেলের খুব দামি কোনো রুম লাগবে না, তবে একটু গরম জলের যেন ব্যবস্থা থাকে। আপনার জন্য আমরা সব ব্যবস্থাই করে দেবো স্যার। আর হ্যাঁ, ওই জন্মদিনের অনুষ্ঠানের লিস্টটা আমার চাই। কারা কারা ছিল তাদের নাম ঠিকানা সব চাই, খুব জরুরি। আর এই হোটেলের গেস্টদের লিস্টটা আমাকে একবার দেবেন। আর ম্যানেজার সুব্রতবাবুকে বলবেন আমি পরে তাকে কিছু প্রশ্ন করব। উনি এখন খুব ভয় পেয়ে রয়েছেন, এখন কথা বলে লাভ নেই। দেবর্ষীবাবু করিডোরে বেরিয়ে এলেন। করিডোরের আলোটা দপদপ করছে। তিনি পকেট থেকে একটা চুইনগাম বের করে মুখে দিলেন। স্যার, বডিটা কি মর্গে পাঠাবো? হ্যাঁ, এবার পাঠান। আর ওনার যে ডায়েরিটা আছে ওটা ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন। পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে, তাহলে ওখানে কোনো হাতের ছাপ থাকতে পারে কিনা সেটাও দেখার দরকার। প্রধানবাবু মাথা নাড়লেন। তিনি দেবর্ষীবাবুর গম্ভীরতা দেখে বেশ কিছুটা আড়ষ্ট। তিনি বুঝতে পারছেন না এই অফিসার আসলে কেসটার কোন দিকে এগোচ্ছেন। তিনি কি বার্থডে পার্টির দিকে নজর দিচ্ছেন, নাকি হোটেলের স্টাফদের দিকে? স্যার, লাঞ্চের জন্য কি বাইরে বেরোবেন? এখানে তেমন খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। খাবার নিয়ে চিন্তা নেই, তবে কফিটা যদি একটু ভালো পাওয়া যায় একটু ভালো হয়। এই ঠান্ডায় কফি ছাড়া আমার একটুও চলবে না। আচ্ছা, আমি একটু নিচে যাচ্ছি। লবিতে কেউ বসে আছে কি? না স্যার, এখন সবাই নিচে লাঞ্চ করতে গেছে। হোটেলটা প্রায় ফাঁকা। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি একটু একা থাকতে চাই। আপনারা বডিটা সরাবার ব্যবস্থা করুন। দেবর্ষীবাবু সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলেন। নিচে নেমে তিনি রিসেপশনে গিয়ে দেখলেন সুব্রতবাবু কাউন্টারে বসে আছেন। ওনার চোখ মুখ ফ্যাকাশে। দেবর্ষীবাবু গিয়ে ওনার সামনে বললেন, আচ্ছা সুব্রতবাবু, অনিমেষবাবুর রুমে কি আর কেউ কোনো দিন এসেছিল? উনি একা থাকতেন, কিন্তু কখনো কি অন্য কোনো রুম থেকে কেউ আসতো? সুব্রতবাবু ঢোক গিললেন। না স্যার, আমি তো বললাম যে উনি কারোর সাথে মিশতেন না। আরে সবার সাথে না মিশলেও কারোর সাথে তো মিশতেন। দেখুন তো মনে করে, কেউ কি কোনোদিন ওনার সাথে চা খেতে এসেছিল বা কথা বলতে? সুব্রতবাবু একটু চিন্তায় পড়লেন। হ্যাঁ স্যার, একজন এসেছিলেন স্যার, গত পরশু রাতে, খুব অল্প সময়ের জন্য। দেবর্ষীবাবুর কান খাড়া হলো। কে? একজন ভদ্রলোক, স্থানীয় ব্যবসায়ী, প্রদীপবাবু। উনি অনিমেষবাবুর সাথে দেখা করতে এসেছিলেন। প্রদীপবাবু? উনি কি আগে থেকেই পরিচিত? হ্যাঁ স্যার, উনি বলছিলেন যে উনি অনিমেষবাবুর বই খুব পছন্দ করেন, তাই দেখা করতে এসেছিলেন। দেবর্ষীবাবু চুপ করে রইলেন। প্রদীপবাবু নামটা ওনার ডায়েরিতে লিখে রাখলেন। উনি কি আর কিছু বলেছিলেন? না স্যার, খুব অল্প সময় ছিলেন, তারপর চলে গেলেন। দেবর্ষীবাবু লবির সোফায় গিয়ে বসলেন। জানালা দিয়ে বাইরের কুয়াশা দেখছেন। ঠান্ডা হাওয়াটা জানালার ফাঁক দিয়ে ঢুকছে। তিনি নিজের কোটের কলারটা তুলে দিলেন। প্রধানবাবু, এই প্রদীপবাবু কে তার একটা খবর নিন তো। প্রধানবাবু লবিতে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, স্যার, প্রদীপবাবু তো এখানকার খুব পরিচিত মানুষ। উনি এখানেই একটা ছোট দোকান চালান। আমি খবর নিচ্ছি। দেবর্ষীবাবু চোখ বন্ধ করলেন। কুয়াশার মধ্যে দিয়ে একটা অদ্ভুত শান্তি যেন তাকে ঘিরে ধরছে। ঠিক তখনই বাইরে হঠাৎ একটা গাড়ির শব্দ হলো। হয়তো মর্গের গাড়িটা এলো। সুব্রতবাবু ওনার দিকে তাকিয়ে আছেন। ওনার মুখে এখন আতঙ্ক। দেবর্ষীবাবু তাকে দেখে একটু হাসলেন। ভয় পাবেন না সুব্রতবাবু,
অপরাধীদের ধরার জন্যই আমরা সবাই রয়েছে। এই হোটেলের ওপর আর কোনো বিপদ আসবে না। সুব্রতবাবু একটু আশ্বস্ত হলেন, কিন্তু দেবর্ষীবাবুর মনে অন্য কথা। এই হোটেলটার ওপর বিপদ এখনো কাটেনি। খুনি এখানেই আছে, হয়তো হয়তো হোটেলের কোনো একটা রুমে, হয়তো অন্য কোনো ছদ্মবেশে। আর সেই খুনি যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ এই হোটেলের দেওয়ালে বিপদ লেগেই থাকবে। তিনি নিজের মনের ভেতর একটা প্রতিজ্ঞা করলেন, অনিমেষ চ্যাটার্জির হত্যার বিচার তিনি করবেনই। বাইরে মর্গের গাড়িটা এসে দাঁড়ানোর পর কনস্টেবলরা স্ট্রেচারে করে অনিমেষবাবুর শরীরটা নিয়ে আসছে। সাদা চাদরে ঢাকা শরীরটা লবি দিয়ে নিয়ে যাওয়ার সময় দেবর্ষীবাবু একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। শান্তিতে ঘুমান অনিমেষবাবু, আপনার মৃত্যুর বিচার আমি করবই। তিনি সোফা থেকে উঠলেন। এবার অনেক কাজ বাকি। প্রধানবাবুকে প্রদীপবাবুর ঠিকানা খুঁজে বের করতে হবে, আর হোটেলের গেস্টদের সাথে কথা বলতে হবে। তিনি লবি থেকে বেরিয়ে করিডোরের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি অন্ধকার করিডোরের দিকে তাকালেন। সেখানে দেখলেন শুধু প্রধানবাবু দাঁড়িয়ে আছেন। স্যার, বডি নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবার আমাদের কাজ শুরু করতে হবে। প্রধানবাবু, প্রদীপবাবুর ঠিকানার খোঁজ পেলেন? হ্যাঁ স্যার, উনি একটু দূরেই থাকেন, শহরের ওই ওপরের দিকে। ঠিক আছে, তাহলে আজ রাতটা এখানে থাকবো, আর কাল সকালে আমরা প্রদীপবাবুর সঙ্গে দেখা করব। দেবর্ষীবাবু করিডোর থেকে নিজের রুমের চাবিটা নিলেন। তারপর তিনি নিজের রুমের দরজার সামনে দাঁড়ালেন। রুম নাম্বার 311, 310 নম্বর রুমের পাশেই। তিনি ওনার রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকে আলোটা জ্বালালেন। ঘরটা খুব সাধারণ, কিন্তু এখানে বসে তিনি অনেক কিছু ভাবতে পারেন। তিনি নিজের রুমের চেয়ারে বসে ল্যাপটপটা খুলে অনিমেষবাবুর ফাইলটা বের করলেন। তিনি আবার ডায়েরিটার দিকে তাকালেন। ভাবলেন, ওই ছেঁড়া পাতাগুলো ওনার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে যেন। ওনার মনে হচ্ছে ওই পাতাতেই লুকিয়ে আছে খুনের আসল রহস্য। খুনি কি পাতাগুলো ছিঁড়ে ফেলেছে, নাকি অনিমেষবাবু নিজেই ছিঁড়েছিলেন? এই প্রশ্নগুলোই ল্যাপটপে সাজানোর চেষ্টা করার পর তিনি ল্যাপটপটা বন্ধ করলেন। তারপর জানালার দিকে তাকালেন। কুয়াশা কমেছে, রাতের পাহাড় এখন খুব সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের পেছনে কত রহস্য লুকিয়ে আছে তা কেউ জানে না। তিনি জানালার কাঁচের গায়ে হাত রেখে দেখলেন ঠান্ডা কাঁচ। একটু শিউরে উঠলেন। তারপর নিজের বিছানায় শুয়ে পড়লেন এসে। পরের দিন সকালে গ্যাংটকের আকাশটা একটু পরিষ্কার হলেও রোদের তেজ তেমন নেই। হোটেলের 3 তলার করিডোরে আর রক্তের কড়া গন্ধটা নেই, কিন্তু একটা থমথমে নীরবতা চারপাশটা গ্রাস করে রেখেছে। 310 নম্বর ঘরটার দরজায় একটা বড় তালা ঝুলছে, আর তার ওপর লোকাল থানার সিলমোহর। নিচে রিসেপশনে কাউন্টারে বড় রেজিস্টারের খাতাটা খুলে বসে আছেন সিআইডি অফিসার দেবর্ষী মুখার্জি। ওনার চোখের নিচে কালচে ছোপ। রাতে বোধহয় ভালো ঘুম হয়নি। ওনার পাশে একটা কাঁচের গ্লাসে গরম জল রাখা। মাঝে মাঝে ওখান থেকে 2-1 চুমুক খাচ্ছেন। ওনার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন হোটেলের ম্যানেজার সুব্রতবাবু। ওনার কপাল দিয়ে এখনও ঘাম ঝরছে। দেবর্ষীবাবু খাতার পাতায় আঙুল বোলাতে বোলাতে বললেন, সুব্রতবাবু, এই খাতায় দেখছি গত 2 দিন আগে মোট 4টে ফ্যামিলি চেক ইন করেছে, আর সবাই দেখছি কলকাতা আর শহরতলির লোক। এদের থাকার উদ্দেশ্যটা কি? আগে স্যার, সবাই বেড়াতেই এসেছে। এইখানে তো সিজন চলছে, তবে এদের মধ্যে ওই 202 নম্বর ঘরের চ্যাটার্জি ফ্যামিলি, মানে প্রীতম চ্যাটার্জি বাবু, ওনার মেয়ের জন্মদিনের জন্য একটা ওই ছোটোখাটো পার্টির ব্যবস্থা করেছিলেন পরশু রাতে। হোটেলের নিচে ডাইনিং হলটাতেই ছিল। দেবর্ষীবাবু খাতা থেকে চোখ তুললেন। তা তো কাল শুনলাম, কিন্তু কথা হচ্ছে এনাদের এখানেই বা জন্মদিনটা পালন করতে হলো কেন? তাও আবার খুনের ঠিক আগের রাতে।
তা জানি না স্যার, আমাদের শুধু অ্যারেঞ্জমেন্ট করার কাজ। আর জন্মদিন বেশিক্ষণ হয়ও নি, ওই রাত 9টা থেকে 11টা পর্যন্ত। বেশি বড় কিছু নয়, জাস্ট কেক কাটা আর একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। ওই বাচ্চার বাবা খুব অনুরোধ করায় আমরা হোটেলের থেকে সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। ঠিক এই সময় লোকাল থানার সাব ইন্সপেক্টর প্রধানবাবু লবিতে ঢুকলেন। ওনার হাতে একটা ছোট ফাইল। দেবর্ষীবাবুকে দেখে ওনার গতিটা একটু বাড়ল। গুড মর্নিং স্যার। প্রদীপবাবুর খোঁজ খবর নিলাম একটু। ওনার একটা ছোটোখাটো সুভেনিয়ার অর্থাৎ ছোটোখাটো ডেকোরেটিভ আইটেম আর কাঠের জিনিসের দোকান আছে ওই ম্যাল রোডের দিকে। লোকটা লোকাল সার্কেলে বেশ পরিচিত। তবে আজ সকালে ওনার দোকান খোলেনি। শুনলাম ওনার নাকি শরীরটা একটু খারাপ। দেবর্ষীবাবু প্রধানবাবুর কথার সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি সুব্রতবাবুর দিকে তাকিয়ে বললেন, সুব্রতবাবু, কাল রাতের ওই জন্মদিনের পার্টিতে হোটেলের সব বোর্ডাররা উপস্থিত ছিলেন? হ্যাঁ স্যার, প্রীতমবাবু নিজেই সবাইকে গিয়ে ইনভাইট করেছিলেন। ওই 104 নম্বরে বোস ফ্যামিলি, 205 নম্বরে মিত্র ফ্যামিলি সবাই এসেছিল। এমনকি সুব্রতবাবু একটু থামলেন। এমনকি কে? কি আগে স্যার, প্রীতমবাবু তো আমাদের এই মৃত অনিমেষ চ্যাটার্জি বাবুকেও ডেকেছিলেন। অনিমেষবাবু প্রথমে আসতে চাননি, ওনার নাকি লেখার ক্ষতি হবে, কিন্তু প্রীতমবাবু ওনার মস্ত বড় ফ্যান। খুব খুব জোরাজোরি করায় অনিমেষবাবু রাত 9:30 নাগাদ নিচে এসেছিলেন। ওই মিনিট 15 ছিলেন, বাচ্চার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, একটু কেক খেলেন, তারপর ওনার শরীরটা ভালো লাগছে না বলে ওপরে নিজের রুমে চলে গেলেন। প্রধানবাবু খাতাটার দিকে এগিয়ে এসে বললেন, তার মানে স্যার পরশু রাতে মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে অনিমেষবাবু ওই পার্টিতে সবার সাথে দেখা করেছিলেন? শুধু দেখা করেননি প্রধানবাবু, ওই পার্টিতে এমন অনেকেই ছিল যারা ওনার লেখার ভক্ত বা ওনাকে চেনেন। দেবর্ষীবাবু চেয়ারের পিঠে হেলান দিলেন। ওনার ডান হাতটা আবার নাকের কাছে গেল। সুব্রতবাবু, কাল রাতে ওই পার্টিতে বাইরের কোনো লোক এসেছিল? মানে যারা এই হোটেলের বোর্ডার নয়, এমন কেউ? বাইরের বলতে ওই প্রীতমবাবুর একজন চেনা লোক এসেছিলেন। ওই যে প্রদীপবাবুর কথা বলছিলাম না স্যার, ওই প্রদীপবাবু আসলে প্রীতমবাবুর কলকাতায় কোনো এক আত্মীয়র চেনা। সেই সূত্রেই প্রদীপবাবু পরশু রাতে এসেছিলেন। উনিও ওই পার্টিতে বেশ কিছুক্ষণ ছিলেন স্যার। দেবর্ষীবাবু প্রধানবাবুর দিকে তাকালেন। ওনার চোখের মণি দুটো স্থির। প্রধানবাবু, জ্বরটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যে প্রদীপবাবু আগের দিন রাতে অনিমেষবাবুর সাথে ওনার রুমে দেখা করতে এসেছিলেন, পরের দিন রাতে ওই জন্মদিনের পার্টিতেও প্রেজেন্ট ছিলেন, অথচ ওনার আসার কথা ছিল বাচ্চার বাবার চেনা সূত্রে। প্রধানবাবু একটু ভ্যাবাচেকা খেয়ে বললেন, তার মানে কি প্রদীপবাবু? হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না প্রধানবাবু। দেবর্ষীবাবু খাতাটা বন্ধ করলেন। সুব্রতবাবু, ওই পার্টিতে যারা যারা উপস্থিত ছিল সেই ফ্যামিলিগুলোর ডিটেলস আমাকে দিন। আমি একে একে সবার সাথে একটু কথা বলবো। আর প্রধানবাবু, হ্যাঁ স্যার বলুন। এই পার্টিতে আসা 3-4টি বাঙালি ট্যুরিস্ট ফ্যামিলির একটা আলাদা তালিকা তৈরি করতে বলেছিলাম না? ওটা হয়েছে? যদি না হয়ে থাকে তাড়াতাড়ি করুন। আর সবার আইডি কার্ডের একটা করে কপি নিন। আমাদের কাউকেই সন্দেহের বাইরে রাখাটা ঠিক হবে না। পাহাড়ে কার কী অতীত ইতিহাস আছে তা তো আমরা জানি না। প্রধানবাবু ওনার কনস্টেবল দিলীপকে ডেকে কাজটা বুঝিয়ে দিলেন। দেবর্ষীবাবু লবির একটা সোফায় গিয়ে বসলেন। ওনার সামনে প্রথম ফ্যামিলি হিসেবে দাঁড়ালেন 202 নম্বর ঘরের প্রীতম চ্যাটার্জি। ভদ্রলোকের বয়স 40-এর কোঠায়, চোখে চশমা, মুখটা ভয়ে শুকিয়ে গেছে। ওনার সাথে ওনার স্ত্রী আর সেই ছোট মেয়েটিও আছে, যার গত পরশু জন্মদিন ছিল। মেয়েটি ওনার মায়ের হাত শক্ত করে ধরে ভয়ার্ত চোখে পুলিশকে দেখছে। দেবর্ষীবাবু বাচ্চাটির দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলেন, কিন্তু ওনার গাম্ভীর্যের কারণে হাসিটা ঠিক জমল না। তিনি প্রীতমবাবুকে বললেন, বসুন প্রীতমবাবু, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট দুটো একটা সাধারণ জিনিস জানার জন্যই ডাকা। প্রীতমবাবু সোফায় বসতে বসতে বললেন, স্যার, আমরা তো কাল পরশু বাড়ি ফিরে যাব, টিকিট কাটা আছে। এই খুনের ঘটনার পর থেকে আমার স্ত্রী তো ভয়ে কাঁপছে।
বাচ্চার জন্মদিনটা যে এভাবে নষ্ট হবে বুঝতে পারিনি। বুঝতে কেউ পারে না প্রীতমবাবু। অনিমেষ চ্যাটার্জিকে আপনি কতদিন ধরে চেনেন? চিনব মানে স্যার, ওনার তো আমি অন্ধ ভক্ত। ওনার রক্তাক্ত খাতা বা ছায়ার আড়ালে উপন্যাসগুলো আমি অন্তত 4 বার করে পড়েছি। উনি যে এই হোটেলেই আছেন সেটা আমি গত পরশু সকালেই প্রথম জানতে পারি সুব্রতবাবুর কাছ থেকে। নিজেকে আর ধরে রাখতে পারিনি, ওনাকে নিজের মেয়ের জন্মদিনে ইনভাইট করতে গিয়েছিলাম। বেশ, তা উনি কেমন ব্যবহার করলেন ওনার রুমে? খুব ভালো স্যার। প্রথমে তো বললেন ওনার এসব কোলাহল পছন্দ নয়, কিন্তু আমি যখন ওনার উপন্যাসের কিছু চরিত্রে রেফারেন্স দিলাম উনি খুব খুশি হলেন। বললেন ওনার একাকী জীবনে এসব ভালো লাগে। তারপর রাতে তো এলেনও, কিন্তু প্রদীপবাবু ওনাকে দেখার পর থেকে কেমন যেন। প্রীতমবাবু একটু ইতস্তত বোধ করলেন। কেমন যেন কি? না মানে প্রদীপবাবু তো এখানকার লোকাল লোক, কিন্তু উনি যেন অনিমেষবাবুকে আগে থেকেই চেনেন। কিন্তু অনিমেষবাবু আর বেশি কথা বলেননি, তখন শুধু প্রদীপবাবুকে জাস্ট একটা নমস্কার করে এড়িয়ে গেলেন। প্রদীপবাবু অবশ্য পরে আমাদের বললেন যে উনিও নাকি অনিমেষবাবুর খুব বড় ফ্যান। দেবর্ষীবাবু ওনার চশমাটা ঠিক করলেন। তিনি এবার প্রীতমবাবুর স্ত্রীর দিকে তাকালেন। আপনার পরশু রাতে কি কোনো খটকা লেগেছিল? পার্টি চলাকালীন কেউ কি মাঝপথে ওপরে গিয়েছিল? না স্যার, তেমন তো কিছু মনে পড়ছে না। তবে ওই রাত 10:30 নাগাদ হোটেলের লাইটগুলো একবার দপদপ করেছিল। ওই মিনিট 5 জন্য পুরো ডাইনিং হলটাও অন্ধকার ছিল। জেনারেটর চলতে একটু সময় লেগেছিল। তখন কে কোথায় ছিল তা তো বোঝা সম্ভব নয়। ভদ্রমহিলা একটু থতমত খেয়ে বললেন। দেবর্ষীবাবু প্রধানবাবুর দিকে তাকালেন। প্রধানবাবু নোট বইতে সেটা লিখে নিলেন। দেবর্ষীবাবু প্রীতমবাবুকে বললেন, ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন, তবে গ্যাংটক ছাড়ার আগে লোকাল থানায় একবার জানিয়ে যাবেন। চ্যাটার্জি ফ্যামিলি চলে যাওয়ার পর দেবর্ষীবাবু ডাকলেন 104 নম্বর ঘরের বোস ফ্যামিলিকে। সমীরণ বোস একজন প্রবীণ ভদ্রলোক ও সরকারি চাকুরিজীবী। ওনার মুখটা বেশ খিটখিটে। এসে বসার আগেই বললেন, দেখুন মশাই, আমরা বেড়াতে এসে পুলিশি ঝামেলার মধ্যে কেন পড়বো বলুন তো? আমরা তো ওনাকে চিনিই না। ওনার নাম শুনেছি খবরের কাগজে, ব্যাস এইটুকুই। গত পরশু পার্টিতে একটু কেক খেতে ডেকেছিল, গেলাম। তা আমাদের কেন জেরা করা হচ্ছে শুনি? জেরা নয় সমীরণবাবু, এটা রুটিন ইনভেস্টিগেশন। কাল যখন লাইট অফ হয়েছিল আপনি কোথায় ছিলেন? কোথায় আবার থাকবো, নিজের চেয়ারেই বসেছিলাম। আমার সাথে আমার ছেলেও ছিল। অন্ধকার হতেই হোটেলের একটা স্টাফের সাথে আমার ছেলের একটু বচসা হচ্ছিল, কারণ সে অন্ধকারের মধ্যে ওর গায়ে ধাক্কা মেরেছিল। মনে হয় কেউ একটা হলের বাইরে চলে যাচ্ছিল তাই। কে বাইরে যাচ্ছিল? মানে তাকে কি আপনার ছেলে চেনে? হ্যাঁ, চেনে মনে হয়। আমার ছেলেও বলল ও বোধহয় পেমার গলার আওয়াজ চেনে, আর ও পেমাকেই দেখেছিল। পেমা বলছিল নাকি ওপরে বাবু ডাকছেন। কোন বাবু ডাকছেন? তা তো জানি না। দেবর্ষীবাবু সমীরণবাবুকেও বিদায় জানালেন। ওনার মাথাটা এখন বেশ ভার হয়ে উঠেছে। একে একে সব ফ্যামিলির সাথে কথা বলে ওনার ডায়েরিতে এখন সন্দেহভাজনের একটা লম্বা তালিকা তৈরি হলো। প্রধানবাবু ফাইলটা টেবিলের ওপর রেখে বললেন, স্যার সবার আইডি কার্ডের কপি চলে এসেছে। আর ওই যে পাওয়ার ট্রিপের কথা বলছিল, হোটেলে ইলেকট্রিশিয়ান জানালো যে গত পরশু রাতে নাকি মেন সুইচে বাইরে থেকে কেউ একটা কারসাজি করেছিল, যার ফলে ফিউজটা উড়ে যায়। এটা কোনো নর্মাল পাওয়ার কাট ছিল না স্যার। দেবর্ষীবাবু গ্লাসের গরম জলে শেষ চুমুকটা দিলেন। প্রধানবাবু, খুনি ওই 5 মিনিটের অন্ধকারটাকে খুব পারফেক্টলি ব্যবহার করেছে। পার্টিতে সবাই যখন নিচে ব্যস্ত আর আলো চলে যাওয়ায় যখন একটা হই হুল্লোড় তৈরি হয়েছে, ঠিক সেই সুযোগে ওই বেটা ওপরে ওনার রুমে চলে গিয়েছিল, অথবা ওনার রুমেই কেউ আগে থেকে অপেক্ষা করছিল। তাহলে স্যার আমরা কি এখন ওই ফ্যামিলিগুলোর ব্যাকগ্রাউন্ড আরও ডিপলি চেক করব? আমার তো মনে হচ্ছে ওই সমীরণ বোসের ছেলেটার ওপর একটু নজর রাখা দরকার। ওনার রাগটা একটু বেশি। প্রধানবাবু নিজের আইডিয়া দিলেন। দেবর্ষীবাবু ডায়েরিটা পকেটে ঢুকিয়ে একটু গম্ভীর ক্লান্ত ভাব নিয়ে বললেন,
সব ফাইলই কলকাতায় পাঠান প্রধানবাবু, কাউকে বাদ দেবেন না। তবে আমাদের আসল ক্লুটা কিন্তু ওই ফ্যামিলিগুলোর মধ্যে নাও থাকতে পারে। খুনি হয়তো খুব চতুরভাবে এই বার্থডে পার্টির ভিড়টাকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করেছে। দেবর্ষীবাবু ডায়েরির পাতাটা উল্টাতে উল্টাতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার সাইনাসের টানটা দুপুরের দিকে একটু বেড়েছে। পকেট থেকে রুমাল বের করে নাকটা বেশ জোরেই মুছলেন। তারপর প্রধানবাবুর দিকে তাকিয়ে বললেন, ওই প্রদীপবাবু কি এসেছেন প্রধানবাবু? ওনাকে একটু ভেতরে আসতে বলুন। প্রধানবাবু লবির দরজার দিকে মুখ বাড়িয়ে ডাকলেন। প্রদীপবাবু, ভেতরে আসুন। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন প্রদীপবাবু। মাঝবয়সী ভদ্রলোক, গায়ে একটা সাধারণ খয়েরি রঙের সোয়েটার, গলায় মাফলার জড়ানো। ওনার মুখে চোখে একটা অবাক হওয়া ভাব। দেবর্ষীবাবুর সামনে এসে ওনাকে একটা ছোট নমস্কার করলেন। বসুন প্রদীপবাবু। দেবর্ষীবাবু সামনের খালি সোফাটা দেখিয়ে দিলেন। প্রদীপবাবু বসতে বসতে মাফলারটা একটু আলগা করলেন। ধন্যবাদ স্যার। আজ সকালে প্রধানবাবু যখন দোকানে লোক পাঠিয়েছিলেন, আমি একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। আসলে পরশু রাতে ওই ঘটনাটার পর থেকে না মাথাটা বড্ড জ্যাম হয়ে আছে স্যার। অনিমেষবাবুর মতো লেখক আমাদের তো গর্ব, ওনার এই দশা দেখে আমার মাথা কাজ করছে না। পাহাড়ি এসে যে ওনার এমন একটা ঘটনা ঘটবে, এটা মেনে নেওয়া যাচ্ছে না স্যার। দেবর্ষীবাবু ওনার দিকে স্থির চোখে তাকালেন। হ্যাঁ, পাহাড়ের এই শান্ত পরিবেশে এমন একটা মার্ডার সত্যি ভাবা যায় না। আচ্ছা, আপনি তো পরশু রাতের বার্থডে পার্টিতে ছিলেন, তাই না? আগে হ্যাঁ স্যার, ছিলাম। প্রদীপবাবু ওনার পকেট থেকে একটা দেশলাই বের করে ওনার হাতের তালুতে ঘোরাতে ঘোরাতে বললেন, ওই 202 নম্বরে প্রীতমবাবু আছেন না, ওনার কলকাতার খড়দার এক মামাতো ভাই, আমার চেনা খদ্দের। তো সেই সূত্রে প্রীতমবাবু এখানে আসার আগে আমাকে ফোন করেছিলেন। পাহাড়ে কোথায় কোন হোটেলটা ভালো, একটু গাড়ি ভাড়ার ব্যবস্থা, এইসব আমি করে দিয়েছিলাম। পরশু ওনার বাচ্চার জন্মদিন ছিল, তো খুব চোরাচুরি করলেন রাতে একটু কেক খেতে আসার জন্য, তাই এসেছিলাম স্যার। আপনি তো অনিমেষবাবুর সাথেও ওই দিন কথা বলেছিলেন, তাই তো? প্রদীপবাবু একটু হেসে মাথা নাড়লেন। কথা আর তেমন কি স্যার, আমি তো ওনার লেখার অন্ধ ভক্ত। ওনার ওই ছায়ার আড়ালে বইটা আমি 3 বার পড়েছি স্যার। প্রীতমবাবু যখন বললেন যে অনিমেষ চ্যাটার্জি এই হোটেলেই আছেন আর উনিও নিচেই আসছেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না স্যার। তো উনি যখন এলেন, আমি এগিয়ে গিয়ে ওনাকে নমস্কার করলাম আর বললাম, চ্যাটার্জি বাবু, আপনার বই আমি খুব পড়ি। উনিও খুব ভদ্র মানুষ স্যার, একটু হাসলেন, তারপরে ভালো থাকবেন। ব্যাস এইটুকুই। দেবর্ষীবাবু প্রদীপবাবুর হাতের দেশলাইয়ের খাপটার দিকে একবার তাকালেন। সাধারণ কাঠের দেশলাই, লোকাল ব্র্যান্ডের। আচ্ছা, প্রীতমবাবু বলছিলেন আপনি নাকি ওনাকে দেখার পর একটু অন্যরকম আচরণ করছিলেন, মানে ওই যেন ওনাকে আপনি আগে থেকেই চেনেন, এইরকম কিছু। আরে না স্যার, প্রীতমবাবু হয়তো ভুল বুঝেছেন। আসলে অত বড় একজন লেখককে হুট করে চোখের সামনে দেখলে মানুষের মনের ভেতরটা, মানে যে এক্সাইটমেন্টটা হয় না, এক্স্যাক্টলি ওটাই। আমি জাস্ট ওনাকে ওভাবে অত কাছ থেকে দেখে একটু থমকে গিয়েছিলাম। আর পাহাড়ের এই ছোটোখাটো একটা ব্যবসায়ী, আমি কখনো বড় কোনো মানুষকে তো মানে ওভাবে চোখের সামনে দেখার, বসে কথা বলার সুযোগ হয়নি না। তা ঠিক। দেবর্ষীবাবু হাতের গরম জলের গ্লাসটা তুললেন। ওই দিন রাত 10:30 নাগাদ যখন হোটেলের আলোটা চলে গেল, তখন আপনি ঠিক কোথায় ছিলেন? আমি তখন দাঁড়াদার মনে করি, বোধহয় তখন ডাইনিং হলের এক কোণে প্রীতমবাবুর স্ত্রীর সাথে বাচ্চার খাবারের তদারকি করছিলাম। আলো যখন গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। ওখানকার কর্মচারীরা সব টর্চ আর মোমবাতি খুঁজতে ছোটাছুটি করছিল। ওই অন্ধকারেই তো মিনিট 5 কেটে গেল। আর হ্যাঁ, অন্ধকার হওয়ার পর তো উনি আর ওনার ঘরে চলে যান। আলো যাওয়ার পর আপনি কি একবারের জন্য ডাইনিং হলের ওই বাইরেটা গিয়েছিলেন?
প্রদীপবাবু, মানে ওই করিডোরের দিকে। প্রদীপবাবু একটু অবাক হয়ে প্রধানবাবুর দিকে তাকালেন। বাইরে যাব কেন স্যার এই অন্ধকারের মধ্যে? আমি তো আর পাহাড়ি মানুষ নই যে রাস্তা চিনে চলে যাব। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তো প্রীতমবাবুও তো আমার পাশেই ছিলেন, আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন স্যার। আর আমি একটু অন্ধকারে কম দেখি, তাই রাত 11টার পরে বাইরে বেরোনোটা এড়িয়েই চলি। দেবর্ষীবাবু প্রদীপবাবুর উত্তরের ধরনটা লক্ষ্য করছিলেন। কোনো বাড়তি উত্তেজনা নেই, কোনো তোতলামি নেই। একজন সাধারণ অনুরাগী যেভাবে পুলিশের প্রশ্নের উত্তর দেয়, ঠিক সেভাবেই ওনার উত্তর বেরোচ্ছে। আচ্ছা প্রদীপবাবু, আপনি তো অনেক দিন ধরেই এখানে ব্যবসা করছেন। এই হোটেলের আশেপাশে বা অনিমেষবাবুর ঘরে অন্য কোনো সন্দেহভাজন কাউকে ওই দিন রাতে ঘোরাঘুরি করতে দেখেছিলেন? না স্যার, তেমন তো কাউকে দেখিনি। এই পাহাড়ে ট্যুরিস্টদের তো চেনা দেয় স্যার। তবে একটা কথা বলতে পারি স্যার, আপনাদের তদন্তে যদি আমার কোনো সাহায্য লাগে আমি সব সময় রেডি। এই পাহাড়ে ওনার মতো একজন মানুষের রক্ত ঝরবে আর আমরা চুপ করে থাকবো স্যার? পুলিশকে সাহায্য করা তো আমাদের কর্তব্য, তাই না? আমার দোকান ম্যাল রোডের দিকে, যে কোনো দরকার হলে প্রধানবাবুকে বলবেন, আমি চলে আসব। দেবর্ষীবাবু ডায়েরিটা বন্ধ করে পকেটে রাখলেন। ঠিক আছে প্রদীপবাবু, আপনার এই সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন, তবে গ্যাংটক ছেড়ে এখনই কোথাও যাবেন না। না না স্যার, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার তো এখানেই রুটি রুজি, কোথায় যাব? প্রদীপবাবু সোফা থেকে উঠে মাফলারটা আবার গলায় ভালো করে জড়ালেন এবং দেবর্ষীবাবুকে একটা ছোট নমস্কার করে লবির কাঁচের দরজা ঠেলে চলে গেলেন। প্রধানবাবু দেবর্ষীবাবুর দিকে তাকিয়ে বললেন, কি মনে হলো স্যার? লোকটাকে তো বেশ সজ্জন আর কাজের মানুষ বলেই মনে হচ্ছে। পুলিশকে হেল্প করতেও চাইছে। দেবর্ষীবাবু সোফা থেকে উঠে দাঁড়ালেন। তারপর নিজের ওভারকোটের বোতামটা আটকাতে আটকাতে বললেন, পাহাড়ে সবাইকেই খুব ভালো মানুষ বলেই মনে হয় প্রধানবাবু, যতক্ষণ না পর্যন্ত কুয়াশাটা কাটে। ওই বোস ফ্যামিলি ছেলেটাকে আর মিত্রবাবুকে থানায় ডেকে ওদের বয়ানটা একবার রেকর্ড করে নিন। ওনাদের বিরক্তিটা আমার খুব স্বাভাবিক লেগেছে, কিন্তু ওনাদের কথাবার্তায় কিছু লুপহোল থাকতে পারে। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। আর প্রদীপবাবুর দোকানের ওপর কি কোনো নজর রাখবো? না, এখনই ওসব করার দরকার নেই। ওনাকে ওনার মতো থাকতে দিন। আমরা বরং বাকি ট্যুরিস্টদের আধার কার্ড আর আইডেন্টিটি প্রুফগুলো একবার ভালো করে ভেরিফাই করে নিই। রুটিন প্রসেসটা আগে শেষ হওয়া দরকার। দেবর্ষীবাবু হোটেলের জানালার দিকে এগিয়ে গেলেন। দুপুরের গ্যাংটক এখন সম্পূর্ণ কুয়াশার চাদরে ঢাকা। লবির ঘড়িতে তখন টিকটিক করে 2টো বাজার শব্দ হচ্ছে। বিকেলের দিকে কুয়াশাটা যেন আরও জেদি হয়ে চাপল। হোটেলের 3 তলার করিডোরে আলোর জোর এতটাই কম যে সামনের মানুষটাকেও আবছা দেখায়। দেবর্ষী মুখার্জি 310 নম্বর ঘরের ঠিক উল্টো দিকের দেওয়ালটায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো ক্লান্ত আর নাকের ডগাটা ঠান্ডায় লাল হয়ে গেছে। ওনার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পেমার সাথে ডিউটিতে থাকা আরেকটি পাহাড়ি ক্লিনার, নাম দর্জি। ছেলেটা ভয়ে থরথর করে কাঁপছে। দেবর্ষীবাবু দর্জিকে জিজ্ঞাসা করলেন, দর্জি, গত পরশু রাত 10টা থেকে 11টার মধ্যে 3 তলার এই করিডোরে তুমি কি করছিলে? সুব্রতবাবু তো বললেন ওই সময় তোমার নিচে থাকার কথা ছিল। হ্যাঁ স্যার, আমি তো নিচে ডাইনিং হলেই ছিলাম, কিন্তু ওই যখন লাইট চলে গেল তখন সুব্রতবাবু আমাকে বললেন ওপরে স্টোররুম থেকে কয়েকটা মোমবাতি নিয়ে আসতে। আমি মোমবাতি নিতেই উপরে চলে এসেছিলাম স্যার। কিন্তু সমীরণ বোসের ছেলে তো বলল আলো যাওয়ার পর থেকে সে 3 তলার সিঁড়ির মুখে কাউকে একটা তাড়াহুড়ো করে নেমে যেতে দেখেছে, আর তার গা থেকে ডেটল বা ফিনাইলের গন্ধ আসছিল। তোমার হাতে তখন ওই গন্ধটা ছিল না দর্জি? তুমি কি ওনার ঘর থেকেই বেরোচ্ছিলে? সোজা কথা বলো দর্জি। চ্যাটার্জি বাবুর ঘরের বাথরুমে ফিনাইলের বোতলটা খোলা ছিল। তুমি ওনার ঘর পরিষ্কার করো। পরশু রাতে চাবি নিয়ে ওনার ঘরে ঢুকেছিলে কেন? দর্জি এবার কেঁদেই ফেলল। সে 2 হাত জোর করে বলল, না স্যার, ভগবান ঝুট না বলে আমি ওনার ঘরে যাইনি।
মোমবাতি দিয়ে আমি সোজা নিচেই চলে গিয়েছিলাম। আপনারা সুব্রত বাবুকে জিজ্ঞেস করেন, আমি ওনাকে মোমবাতি দিয়েছি। দেবর্ষীবাবু দর্জির চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওনার মনে হলো সূত্রটা একদম ঠিক লাইনেই এগোচ্ছে। প্রধানবাবু, দর্জির কোয়ার্টারে একবার লোক পাঠান। ওখানকার আলমারি আর জিনিসপত্র ভালো করে সার্চ করতে বলুন। ও যদি ওই দিন রাতে স্টোর রুমে যাওয়ার নাম করে ওনার ঘরে ঢুকে থাকে, তবে কোনো না কোনো প্রমাণ মিলবেই। পরের 2 ঘন্টা কাটল চরম উত্তেজনার মধ্যে। প্রধানবাবু ওনার 2 জন কনস্টেবলকে পাঠিয়ে দর্জির ঘর তন্ন তন্ন করে খুঁজিয়ে আনলেন। কিন্তু শেষমেশ ওনারা ফিরে এলেন খালি হাতে। কোনো রক্তমাখা কাপড় নেই, কোনো টাকা পয়সা নেই, এমনকি ডায়েরির ছেঁড়া পাতাগুলোরও কোনো হদিশ নেই। উল্টে সুব্রতবাবু এসে দেবর্ষীবাবুকে নিশ্চিত করলেন যে আলো যাওয়ার ঠিক 2 মিনিটের মাথায় দর্জি ওনাকে নিচে মোমবাতি দিয়ে এসেছিল। 3 তলার ঘর থেকে খুন করে ওইটুকু সময়ের মধ্যে নিচে নামা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দেবর্ষীবাবু ডায়েরিটা পকেটে ঢোকানোর সময় ওনার নিজের হাতের দিকে তাকালেন। দর্জিকে ছেড়ে দিন প্রধানবাবু, ছেলেটা খামোকা ভয় পেয়ে গেল। আমারই হিসেবে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। রাত তখন 8:30। হোটেলের ছোট ডাইনিং হলের এক কোণের টেবিলে বসে আছেন দেবর্ষী আর প্রধানবাবু। চারপাশটা বেশ নিস্তব্ধ। বার্থডে পার্টির সেই হইহুল্লোড় আর নেই। টুরিস্টদের বেশিরভাগই ওনাদের নিজেদের রুমে বন্দি। টেবিলের ওপর 2 প্লেটে গরম ভাত, ডাল আর পাহাড়ি মুরগির মাংসের ঝোল। এক কোণে একটা ছোট হিটার জ্বলছে, যা থেকে হালকা একটা ওম আসছে। দেবর্ষীবাবু ভাতে ডাল মাখতে মাখতে বললেন, জানেন প্রধানবাবু, কলকাতার জীবনটা বড্ড একঘেয়ে। প্রতিদিন সকালে উঠে সেই একই ট্রাফিকের আওয়াজ, ফাইলের স্তূপ আর সব চেনা চেনা ক্রিমিনালদের মুখ। বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 10টা। গিয়ে দেখে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। প্রধানবাবু মাংসের হাড়টা চিবোতে চিবোতে বললেন, আপনার ছেলে কিসে পড়ে স্যার? এইবার ক্লাস 8 উঠল। ও মা তো সারাক্ষণ ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আমার এই সিআইডির চাকরির তো কোনো ঠিক ঠিকানা নেই। আজ কলকাতা, কাল গ্যাংটক, পরশু হয়তো আবার মালদা। ফ্যামিলিকে ঠিকমতো সময় দেওয়ার হয়ে ওঠে না প্রধানবাবু। তাই তো ফ্যামিলিকে নিয়ে একটু বেড়াতে এসেছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন, কাজে ফেঁসে গেলাম। বাধ্য হয়ে মা ছেলেকে একাই ছুটি কাটিয়ে আগামীকাল বাড়ি চলে যাওয়ার টিকিটটা করে দিলাম। আমার তো মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে আপনার এই পাহাড়ে এসে ছোট একটা দোকান খুলে বসে যায়, তাতে অন্তত শান্তিতে থাকা যাবে। বাইরে থেকে পাহাড়কে শান্ত মনে হয় স্যার, কিন্তু এখানে একটানা থাকলে বুঝবেন এই নিস্তব্ধতা মাঝে মাঝে কেমন যেন দম বন্ধ করে দেয়। কলকাতায় তাও বিনোদন আছে, কিন্তু এখানে সন্ধ্যে 7টার পর সবই চুপচাপ। তা অবশ্য ঠিক। আমাদের পেশাটাই এমন, যেখানে শান্তি জিনিসটা মনে হয় কপালে লেখাই নেই। অপরাধীরা যখন চাল চালে, তখন আমাদের নিজেদের ঘরের কথা ভুলে ওনাদের মাথার ভেতরটা পড়তে হয়। কথা বলতে বলতেই দেবর্ষীবাবুর চোখ গেল টেবিলের মাঝখানে রাখা ছোট কাঁচের অ্যাস্ট্রের দিকে। সেখানে 2 সিগারেটের ফিল্টার পড়ে আছে, আর তার ঠিক পাশেই পড়ে আছে একটা আধপোড়া দেশলাইয়ের খাপ। দেবর্ষীবাবু খাওয়া থামিয়ে খাপটা হাতে তুলে নিলেন। কি হলো স্যার, মাংসটা ভালো লাগেনি? দেবর্ষী খাপটা উল্টে পাল্টে দেখলেন এটা সেই একই লোকাল ব্র্যান্ডের দেশলাই, যা আজ দুপুরে প্রদীপবাবুর হাতে ওনারা দেখেছিলেন। প্রধানবাবু, এই টেবিলে আজ দুপুরে বা বিকেলে কেউ এসেছিল? বিকেলের দিকে ওই বোস ফ্যামিলির প্রবীণ ভদ্রলোক আর ওনার ছেলে চা খেতে এসেছিলেন স্যার। আর ওনাদের সাথে ওই স্থানীয় ব্যবসায়ী প্রদীপবাবু খানিকক্ষণ বসে গল্প করছিলেন। প্রীতমবাবুর গাড়ি ভাড়ার কি একটা হিসেব বাকি ছিল, সেটা মেটাতেই প্রদীপবাবু নাকি এসেছিলেন। দেবর্ষীবাবু দেশলাইয়ের খাপটা খুললেন। ভেতরে মাত্র 2 কাঠি অবশিষ্ট রয়েছে। কলকাতা থেকে যে ট্যুরিস্টরা এখানে বেড়াতে এসেছেন, ওনারা কেউই এই লোকাল দেশলাই ব্যবহার করেন না প্রধানবাবু। তার মানে এই খাপটা প্রদীপবাবুরই পকেট থেকে পড়েছে। হ্যাঁ স্যার, হতেই পারে। উনি তো চেইন স্মোকার। দুপুরেও দেখলাম উনি সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা ওই ডাস্টবিনেই ফেলছিলেন।
প্রধানবাবু ওনার খাওয়া শেষ করে হাত মুছলেন। দেবর্ষী খাপটা টেবিলের ওপর রাখলেন। তিনি মনে মনে ভাবলেন, অনিমেষ চ্যাটার্জির ঘরের ডাস্টবিনেও ঠিক সেই একই ব্র্যান্ডের দেশলাইয়ের খাপ পাওয়া গিয়েছিল, অথচ অনিমেষবাবু নিজে ধূমপান করতেন না। ওই দিন রাতে ওনার ঘরে এমন একজন লোক বসেছিল যে এই লোকাল দেশলাই ব্যবহার করে, আর প্রদীপবাবু ওনার ঘরে আগের দিন রাতেও এসেছিলেন। দেবর্ষীবাবু ওনার প্লেটের বাকি ভাতটা আর শেষ করলেন না, হাত ধুয়ে উঠে পড়লেন। প্রধানবাবু, খাওয়া শেষ করে উপরে আসুন। আমাদের রুটিন ভেরিফিকেশনের ফাইলগুলো কলকাতা থেকে আসার কথা ছিল, সেগুলো একবার চেক করা দরকার। এলোমেলো ক্লু নিয়ে তো আর বসে থাকা যাবে না। পরের দিন সকাল থেকেই দেবর্ষী মুখার্জি লোকাল থানার একটা ছোট ঘরে এসে বসেছেন। পাহাড়ের ঠান্ডাটা যেন আজ আরও জাঁকিয়ে বসেছে। ঘরের এক কোণে একটা পুরনো টেবিল ফ্যান উল্টো করে চালানো, যাতে হাওয়া সরাসরি গায়ে না লাগে, শুধু ঘরের ভেতরের ভ্যাপসা ভাবটা কাটে। প্রধানবাবু ওনার কনস্টেবলদের নিয়ে চারিদিকের কাগজ গোছাতে ব্যস্ত। প্রধানবাবু, ওই বার্থডে পার্টিতে যারা যারা প্রেজেন্ট ছিল তাদের সবার আধার কার্ড আর ভোটার আইডির কপিগুলো রেডি তো? কাল রাতে কলকাতায় হেডকোয়ার্টারে ওগুলো পাঠিয়ে ভেরিফাই করতে বলেছিলাম। প্রধানবাবু ওনার ফাইলটা টেবিলের ওপর রাখলেন। হ্যাঁ স্যার, সব পাঠিয়ে দিয়েছি। ওখানকার আইডি সেলকে বলা আছে রেকর্ড পাওয়া মাত্রই ওনারা আমাদেরকে ফ্যাক্স বা মেল করে দেবেন। তবে সমীরণ বোসের ফ্যামিলি আজ সকাল থেকেই তারা দিচ্ছে। ওনারা নাকি আর এখানে থাকতে চান না। পুলিশি ঝামেলায় ওনাদের নাকি প্রেশার বেড়ে যাচ্ছে আর কি। দেবর্ষীবাবু নিজের চশমাটা নাক থেকে নামিয়ে রুমাল দিয়ে মুছলেন। ওনার সাইনাসের টানটা আজ একটু কম, কিন্তু গলার আওয়াজটা এখনো ভারী। তদন্তের একটা প্রফেশনাল রুটিন থাকে। কেসটা যত বড়ই হোক, এই কাগজের কাজগুলো শেষ না করে আমরা কাউকে ছাড়তে পারি না। ওই বোস ফ্যামিলি হোক বা মিত্র ফ্যামিলি, সবারই ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে চেক হওয়া জরুরি। কাজের মাঝেই কেটে গেল আরও 2 দিন। গ্যাংটকের কুয়াশাটা একটুও কমেনি, বরং হোটেলের চারপাশের দেওয়ালগুলোয় কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব ধরে গেছে। এর মধ্যে দেবর্ষীবাবু নিজে 2 বার ম্যাল রোডের দিকে হেঁটে ঘুরে এসেছেন। তবে প্রদীপবাবুর সাথে আর নতুন করে কোনো কথা বলেননি। প্রদীপবাবু ওনার দোকান খুলছেন, স্বাভাবিকভাবে খদ্দেরদের সাথে দরদাম করছেন, যেন ওনার চারপাশে কোনো পুলিশি তদন্ত চলছেই না। তৃতীয় দিন দুপুরে প্রধানবাবু হন্তদন্ত হয়ে দেবর্ষীবাবুর ঘরে ঢুকলেন। ওনার হাতে 3-4 পাতার একটা নতুন প্রিন্ট আউট। ওনার গোলগাল মুখটা আজ বেশ উত্তেজিত দেখাচ্ছে। স্যার, কলকাতা থেকে সবার ভেরিফিকেশন রিপোর্ট চলে এসেছে। প্রধানবাবু কাগজগুলো দেবর্ষীর টেবিলের ওপর রাখলেন। দেবর্ষীবাবু চেয়ারে সোজা হয়ে বসলেন। রিপোর্টে কি বলছে? বোস ফ্যামিলির কোনো ক্রিমিনাল রেকর্ড বা পুরনো কোনো মামলা আছে? না স্যার, সমীরণ বোস খাঁটি সরকারি চাকুরিজীবী। ওনার ছেলেরও কোনো গোলমেলে ইতিহাস নেই। মিত্র ফ্যামিলি আর ওই বাচ্চার বাবা প্রীতম চ্যাটার্জি, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই একদম পরিষ্কার। ওনারা স্রেফ ট্যুরিস্ট। কলকাতায় ওনাদের নিজেদের বাড়ি আর চাকরি ছাড়া অন্য কোনো অন্ধকার দিক আইটি সেল খুঁজে পায়নি। সবারই পরিষ্কার? হ্যাঁ স্যার, সবার। শুধু ওই স্থানীয় ব্যবসায়ী প্রদীপবাবুর ফাইলটায় একটা অদ্ভুত জিনিস নজরে এলো স্যার। দেবর্ষীবাবু খাতা থেকে চোখ তুলে প্রধানবাবুর দিকে তাকালেন। ওনার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। প্রদীপবাবুর ফাইলে? ওনার তো আধার কার্ডের লোকাল অ্যাড্রেস এই গ্যাংটকেরই দেওয়া ছিল। হ্যাঁ স্যার, কারেন্ট অ্যাড্রেস গ্যাংটকেরই। ওনার দোকানের লাইসেন্সও এই ঠিকানাতেই তৈরি। প্রধানবাবু ফাইলের দ্বিতীয় পাতাটা দেবর্ষীর দিকে এগিয়ে দিলেন। কিন্তু ওনার আদি বাড়ি মানে ওই পৈতৃক ভিটে তো এই পাহাড়ে নয় স্যার। ওনার ভেরিফিকেশন রিপোর্টে দেখা যাচ্ছে ওনার আদি বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সের একটা ছোট্ট শহরে। আজ থেকে 12 বছর আগে উনি ওখানকার সব সম্পত্তি বিক্রি করে এই গ্যাংটকে এসে ব্যবসা শুরু করেন। দেবর্ষী উঠে দাঁড়ালেন। তারপর তিনি ঘরের জানালাটার দিকে এগিয়ে গেলেন। জানালা দিয়ে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। কুয়াশার মধ্যে একটা ভুটিয়া গাড়ি ধীর গতিতে পার হয়ে গেল। তাহলে তো বড় ঘোরেল টাইপের কেস বেরোচ্ছে প্রধানবাবু। একটা মানুষ পুলিশের কাছে নিজের আইডেন্টিটি বা পুরনো পরিচয় কেন লুকাবে?
যদি না মনে কোনো গোপন উদ্দেশ্য থাকে। তাহলে কি স্যার আমি প্রদীপবাবুকে এখনই থানায় তুলে নিয়ে আসার ব্যবস্থা করব? একটা কড়া জেরা করলেই বেটা সব উগড়ে দেবে। না, এখনই অত তাড়াহুড়ো করবেন না। দেবর্ষীবাবু ঘুরে দাঁড়ালেন। ওনার মুখে সেই গম্ভীর ভাবলেশহীন ভাবটা আবার ফিরে এসেছে। প্রদীপবাবু খুব চতুর লোক। তিনি বার্থডে পার্টির ভিড়টাকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করছেন। এখন আমরা যদি ওনাকে থানায় ডেকে জেরা করি, উনি খুব সহজেই বলবেন যে ছোটবেলার স্কুলের কথা ওনার মনে ছিল না, বা ওটা ওনার কাছে তেমন কোনো জরুরি বিষয় বলে মনে হয়নি। ওনাকে ওনার জায়গাতেই থাকতে দিন। তাহলে এখন আমরা কি করব স্যার? আমরা ওনার ওপরে গোপনে নজর রাখবো প্রধানবাবু। প্রধানবাবু খাতাটা বন্ধ করলেন। ঠিক বলেছেন স্যার। আমার ওনাকে প্রথম থেকেই কেমন যেন একটু বেশি ভালো মানুষ বলেই মনে হচ্ছিল। এই পাহাড়ে অতিরিক্ত ভালো মানুষ হওয়াটাই কেমন যেন একটু সন্দেহেরই। গ্যাংটক থানার ছোট কোয়ার্টারটার এক কোণে একটা ভাঙা টেবিল, তার উপর চায়ের খালি কাপ আর কিছু পুরনো কেস ডায়েরি ছড়ানো। দেবর্ষী মুখার্জি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের মেল রোডের দিকে তাকিয়ে আছেন। কুয়াশাটা আজ কিছুটা পাতলা, তাই দূরের দোকানগুলোর সাইনবোর্ড আবছা আবছা দেখা যাচ্ছে। ওনার ডান হাতটা ক্রমাগত ওভারকোটের পকেটের ভেতর চুইংগামের প্যাকেটটা নিয়ে নাড়াচাড়া করছে। প্রধানবাবু ঘরে ঢুকে দরজার লকটা আস্তে করে আটকে দিলেন। ওনার কপালে 2-3টে চিন্তার ভাঁজ। স্যার, দিলীপকে সিভিল ড্রেসে ওনার দোকানের উল্টো দিকের চায়ের স্টলটায় বসিয়ে রেখেছি। আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই, কোনোরকম বাড়তি হুলুস তুলুস নেই। দেবর্ষীবাবু ঘুরলেন। ওনার চোখের ক্লান্তিটা এখনো যায়নি, তবে চাহনিটা অনেক বেশি স্থির। প্রদীপবাবু কি করছেন এখন? এমনিতে তো একদম নর্মাল স্যার। ওই কাঠের তৈরি সুভেনিয়ার আর ছোট ছোট বুদ্ধ মূর্তি কাপড়ে মুছে তাকের ওপরে সাজাচ্ছেন। সকাল থেকে দুটো টুরিস্ট পার্টিও এসেছিল। ওনাদের সাথে বেশ হেসে হেসেই দরদাম করলেন। একজোড়া কাঠের মুখোশও বিক্রি করলেন। দেখে বোঝাই যাবে না ওনার মনে কোনো চোর আছে বলে। প্রধান চেয়ারটা টেনে বসলেন। দেবর্ষী টেবিলের ওপর রাখা কাঁচের গ্লাসের গরম জলটা নিলেন। চোর যার মনে থাকে প্রধানবাবু, বাইরেটা সে একটু বেশিই পরিষ্কার রাখার চেষ্টা করে। কিন্তু মানুষ তো রোবট নয়, কোথাও না কোথাও নিজের অজান্তেই একটা খামতি রেখে যায়। আপনি ওনাকে ভালো করে লক্ষ্য করেছেন? দূর থেকে যতটা দেখা যায় স্যার ততটাই দেখেছি, তবে তেমন কিছু খটকা লাগেনি। আমি কাল বিকেলে ওনার দোকানের সামনে দিয়ে দুবার হেঁটে গিয়েছিলাম। প্রদীপবাবু তখন একটা কাঠের বাক্সে পালিশ করছিলেন। উনি আমাকে দেখতে পাননি, কিন্তু যখনই লোকাল থানার একটা ভ্যান ওই রাস্তা দিয়ে হর্ন বাজিয়ে পার হলো, দেখলাম ওনার হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে কেঁপে উঠল। পালিশের তুলিটা ওনার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। তারপর উনি তাড়াহুড়ো করে পকেট থেকে রুমাল বার করে ওনার চশমাটা মুছতে শুরু করলেন। চশমা মোছা তো স্যার ওনার পুরনো অভ্যাস। সেদিন লবিতে জেরার সময়ও তো 2-3 বার চশমা মুছলেন। সেটাই তো আসল কথা প্রধানবাবু। দেবর্ষী টেবিলের উপর ঝুঁকে বসলেন। একটা সাধারণ মানুষ যে নিজেকে মৃত লেখকের স্রেফ একজন ভক্ত বলে দাবি করছে, সে পুলিশের সামনে এত নার্ভাস হবে কেন? ওনার তো কোনো অপরাধবোধ থাকার কথা নয়, বরং ভক্তরা তো পুলিশের সাথে আরও বেশি উপযাজক হয়ে কথা বলে খুনিকে ধরার জন্য তাড়া দেয়। কিন্তু প্রদীপবাবু মুখে খুব শান্ত, খুব সহযোগিতার কথা বলছেন, অথচ ওনার শরীর ওনার কথার সাথে সঙ্গ দিচ্ছে না। ওনার হাতের আঙুল আর চশমা মোছার ফ্রিকোয়েন্সিটাই ওনার ভেতরের মানসিক চাপটাকে জানান দিচ্ছে। তা অবশ্য ঠিক স্যার, তবে শুধু চশমা মোছা বা আঙুল কাপা দিয়ে তো আমরা কোর্টে প্রমাণ করতে পারবো না, তাই না? প্রমাণের ব্যবস্থা হচ্ছে প্রধানবাবু। আমাদের শুধু দেখতে হবে উনি এই চাপের মুখে কোনো ভুল পদক্ষেপ নেন কিনা। দেবর্ষী পকেট থেকে ইনহেলারটা বের করে মুখে একবার স্প্রে করলেন। কলকাতা থেকে সেন্ট জেভিয়ার স্কুলের ওখানকার কোনো পুরনো রেকর্ড বা ওনাদের ব্যাচের কোনো খবরাখবর এলো? এখনো আসেনি স্যার, তবে ওখানকার লোকাল থানাকে বলা আছে। ওনারা স্কুলের পুরনো রেজিস্ট্রেশন খাতা ঘাঁটছেন। আসলে
25-30 বছর পুরনো খাতা তো, তাই একটু সময় তো লাগবেই। প্রধানবাবু ঘড়ির দিকে তাকালেন। এখন তো প্রায় ওই 1টা বাজে। প্রদীপবাবু বোধহয় এবার দোকান বন্ধ করে দুপুরের খাবারের জন্য ওনার বাড়ির দিকেই যাবেন। প্রদীপবাবু ওনার বাড়িতেই তো রোজ যান। হ্যাঁ স্যার, ওনার বাড়িটা এই ম্যাল রোড থেকে কিছুটা উঁচুতে। ওই পাহাড়ি ঢাল বেয়ে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, ওদিকেরই একটা নিরিবিলি এলাকায়। কাঠের তৈরি পুরনো দোতলা বাড়ি। একাই থাকেন, কোনো কাজের লোকও নেই। দুপুরে দোকান বন্ধ করে উনি বাড়ি যান, নিজে রেঁধে খান, তারপর আবার বিকেল 4টে নাগাদ দোকানে আসেন। প্রধানবাবু ওনার নোট বইটা দেখালেন। দেবর্ষীবাবু সোফা থেকে উঠলেন। ওনার হাঁটুতে আবার সেই পরিচিত খটখট শব্দটা হলো। চলুন প্রধানবাবু, আমরাও একটু ম্যাল রোডের দিকে পা বাড়াই। দিলীপের ওখান থেকে একটা চা খাওয়া যাবে, আর প্রদীপবাবুর বাড়ি ফেরার রাস্তাটাও একটু দূর থেকে দেখে রাখা দরকার। দুজনে মিলে যখন ম্যাল রোডে চায়ের দোকানটায় পৌঁছালেন, ততক্ষণে প্রদীপবাবু ওনার দোকানের কাঠের শাটারে তালা লাগাচ্ছেন। ওনার নড়াচড়া খুব ধীর স্থির, কিন্তু দেবর্ষীবাবুর তীক্ষ্ণ চোখ লক্ষ্য করল তালাটা লাগানোর সময়ও প্রদীপবাবু একবার আর চোখে রাস্তার এদিক ওদিক দেখে নিলেন। ওনার মাফলারটা চিবুক পর্যন্ত ঢাকা। শাটার লক করে প্রদীপবাবু পাহাড়ি চড়াই রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলেন। ওনার হাঁটার গতিটা সাধারণ মানুষের মতোই। দিলীপ চায়ের কাপটা দেবর্ষীর দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, গত 2-3 দিনে ওনার দোকানে কোনো সন্দেহজনক লোক আসেনি। তবে কাল সন্ধেবেলা দোকান বন্ধ করার পর উনি ম্যাল রোডের একটা পুরনো বইয়ের দোকানে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ ওখানকার মালিকের সাথে কি যেন কথা বলছিলেন। না স্যার, কিছু কেনেননি, খালি হাতেই বেরিয়ে এসেছিলেন। হতে পারে ওই পুরনো পড়ার অভ্যাস। উনি তো বললেনই উনি অনিমেষ বাবুর বড় ফ্যান। ফ্যানরা বই কেনে প্রধানবাবু, বইয়ের দোকানের মালিকের সাথে নিচু গলায় ওইভাবে কোনো কথা বলে না। অন্তত আমি কোনোদিন এমনটা দেখিনি। দেবর্ষী চায়ের কাপটা টেবিলের উপর রাখলেন। ওনার চোখ এখন প্রদীপবাবুর চলে যাওয়া রাস্তার দিকে। প্রধানবাবু, দিলীপকে বলুন প্রদীপবাবুর উপর নজরদারিটা যেন আরও একটু সাবধানে করে। ব্যাটা যেন কোনোভাবেই টের না পায় যে পুলিশের সন্দেহের তীর এখন ওনার দিকেই ঘুরছে। ওনার মানসিক চাপটা আমাদের বাড়াতে হবে, কিন্তু সেটা আড়াল থেকে। প্রধানবাবু দিলীপকে চোখের ইশারায় বুঝিয়ে দিলেন। দেবর্ষীবাবু ওভারকোটের কলারটা আরও একটু ওপরে তুললেন। বিকেলের দিকে থানার বড় টেবিলটার ওপর 4-5টা ধুলোমাখা ফাইল ছড়িয়ে বসে আছেন দেবর্ষী মুখার্জি। ঘরের এক কোণে জল গরম করার কেটলিটা থেকে সামান্য ভাব বেরোচ্ছে, কিন্তু সেদিকে ওনার খেয়াল নেই। ওনার চোখের চশমা আর হাতের আঙুলগুলো গ্যাংটকের ম্যাল রোডের ট্রাফিক ক্যামেরা আর হোটেলের পেছনের গলির সিসিটিভি ফুটেজের কিছু প্রিন্ট আউট ছবির ওপর স্থির হয়ে আছে। প্রধানবাবু ঘরে ঢুকে ওনার গায়ের ভারী জ্যাকেটটা চেয়ারের হাতলে রাখলেন। ওনার নাক কান ঠান্ডায় একদম লাল। স্যার, হোটেলের পেছনের গলির ওই অন্ধকার রাস্তার সিসিটিভি ফুটেজটা যে ল্যাবে পরীক্ষা করতে পাঠিয়েছিলাম, ওটা ল্যাব থেকে রিকভার করে ওখানকার লোকাল টিম মেল পাঠিয়েছে। কাল রাতের পাওয়ার ট্রিপের ঠিক আগের আর পরের কিছু আপজা স্ন্যাপশট বের করতে পেরেছে ওনারা। প্রিন্ট আউটটা দিন তো। কাগজের গন্ধটা না পেলে আমার ঠিক লজিক খোলে না। প্রধানবাবু ওনার হাতের 3টে ফ্যাকাশে কাগজের তাড়া তুলে দিলেন। দেবর্ষী চশমাটা নাকের ওপর একটু ঠেলে দিয়ে কাগজের উপর চোখ বোলাতে লাগলেন। ঘটনার রাতে 12টা থেকে 1টার মধ্যে হোটেলের পেছনের পাহাড়ি ঢালু রাস্তায় যাতায়াত করা কিছু মানুষের আবছা অবয়ব। ওনার আঙুলটা একটা ছবির ওপর গিয়ে থমকে গেল। সেখানে রাত 1:45টার সময় কুয়াশার মধ্যে একটা ওমনি গাড়ির হেডলাইটের হালকা আলোয় একটা লোকের অবয়ব দেখা যাচ্ছে। পেয়ে গেছেন স্যার? প্রধানবাবু টেবিলের উপর ঝুঁকে পড়লেন। শুধু ছবি নয় প্রধানবাবু, এই দেখুন। দেবর্ষী ফাইলের সাথে আসা একটা ট্রাফিক রিপোর্টের উপর আঙুল রাখলেন। প্রদীপবাবু আমাদের জেরার সময় জোর গলায় বলেছিলেন যে উনি রাত 11টার পর ওনার বাড়ি থেকে আর বেরোন না। পাহাড়ি অন্ধকার রাস্তায় উনি নাকি যাতায়াত করতে পারেন না, আর একটু কম দেখেন অন্ধকারে। অথচ এই দেখুন,
রাত 1:45 এই পেছনের গলির ক্যামেরায় ওই যে অমনি গাড়ির নম্বর প্লেটটা আবছা দেখা যাচ্ছে, ওটা প্রদীপবাবুরই দোকানের কাজে ব্যবহৃত হওয়া গাড়ি। প্রধানবাবু একটা মৃদু শীষ দিলেন। বাপরে, তার মানে প্রদীপবাবু আমাদের কাছে মিথ্যে কথা বলছেন স্যার? উনি পার্টি শেষে সোজা বাড়ি চলে যাননি। 12টার পর উনি আবার ওনার গাড়ি নিয়ে হোটেলের পেছনের দিকে এসেছিলেন। কিন্তু কেন? ইনি তো দেখছি একদম পাক্কা খিলাড়ি। ঠিক তাই। দেবর্ষী চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। ওনার চোখ দুটো ক্লান্ত হলেও ওখান থেকে একটা ধারালো জেদ ঠিকরে বেরোচ্ছে। প্রদীপবাবু আমাদের জেরা করার সময় খুব শান্ত গলায় বললেন যে উনি অনিমেষবাবুর স্রেফ একজন ভক্ত, আর রাতে বেরোনোর কথাটা পুরো এড়িয়েই গেলেন। প্রদীপবাবু এত বড় একটা সত্য আমাদের কাছে কেন লুকোলেন, আর কেনই বা নিজের বাড়ির আসল ঠিকানাটা চেপে গেলেন? তার মানে আর কোনো সন্দেহ নেই স্যার, প্রদীপই খুনি। পুরনো কোনো বদলা নিতেই ও হয়তো অনিমেষ বাবুকে খুন করেছে। আমি এখনই ফোর্স রেডি করছি স্যার, ম্যাল রোড থেকে ব্যাটাকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, আরে বসুন প্রধানবাবু, এত তাড়াহুড়ো করবেন না। দেবর্ষী ওনার হাতটা ধরে চেয়ারে বসিয়ে দিলেন। ডিটেকটিভ গল্পে বা সিনেমায় হুট করে ধরে নিলেই কেস শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে আইনের দরজায় ওটা মুখ থুবড়ে পড়বে। প্রদীপবাবু খুব চতুর। ওনাকে এখন থানায় আনলে উনি বলবেন, স্যার আমি এতটা খেয়াল করতে পারিনি, আপনারা মন গড়া কয়েকটা বর্ণনা আমার সাথে জুড়ে ফাঁসাতেও পারেন। তার গ্যারান্টি কি? স্রেফ নিজের বাড়ির ঠিকানা বা রাতে বাইরে বেরোনোর কথাটা লুকোনোই কি খুনের অকাট্য প্রমাণ? তাহলে আমাদের আসল প্রমাণটা কোথায় স্যার? আসল প্রমাণটা লুকিয়ে আছে লজিকে আর ওই ছাইদানির দেশলাইয়ের খাপে। দেবর্ষী পকেট থেকে ইনহেলারটা বের করে মুখে একবার স্প্রে করলেন। ওনার সাইনাসটা আবার একটু চাগার দিয়ে উঠেছে। আসুন, সুদূর শেষ প্রান্ত দুটোকে এবারে একসাথে মেলাই। ঘটনার রাতে ঠিক কি হয়েছিল? প্রধানবাবু ডায়েরিটা খুলে পেনটা হাতে নিলেন। বলুন স্যার। প্রথম সূত্র, ঘটনার রাতে অনিমেষবাবু রাত 11:15 নাগাদ বার্থডে পার্টি থেকে নিজের রুমে ফিরে যান। সুব্রতবাবু নিজে ওনাকে ওপরে যেতে দেখেছেন। তখনও অনিমেষবাবু সুস্থই ছিলেন। দেবর্ষী টেবিলের ওপর একটা আঙুল রাখলেন। ঠিক। দ্বিতীয় সূত্র, খুনের পরে ওনার ঘরের ছাইদানিতে আর ডাইনিং হলের টেবিলে আমরা ওই একই লোকাল ব্র্যান্ডের দেশলাইয়ের খাপ পেয়েছি, যা কলকাতার কোনো ট্যুরিস্ট ফ্যামিলি বা অনিমেষবাবু নিজে ব্যবহার করতেন না। ওটা প্রদীপবাবুর পকেট থেকেই পড়েছে। তার মানে বার্থডে পার্টি শেষ হবার পর প্রদীপবাবুর লোকচক্ষুর আড়ালে ওনার ঘরে চলে এসেছিলেন, আর ওনাদের মধ্যে কোনো ধস্তাধস্তি শুরুতে হয়নি, কারণ ঘরে দুটো ব্যবহৃত চায়ের কাপ ছিল। অর্থাৎ অনিমেষবাবু নিজেই ওনাকে ঘরে ডেকে বসিয়েছিলেন এবং চা খাইয়েছিলেন। নিজের পুরনো বন্ধুকে দেখে উনি দরজা খুলে দিয়েছিলেন। একদম ওয়াটার টাইট লজিক স্যার। প্রদীপবাবু ওই 5 মিনিটের অন্ধকারের সুযোগ নিয়ে ওপরে যাননি। উনি গেছেন পার্টি পুরো শেষ হবার পর, যখন সবাই ঘুমে কাঁদা তখন। ঠিক তাই। আর তৃতীয় সূত্র হলো ওনার ডায়েরির ওই ছেঁড়া পাতাগুলো। প্রদীপবাবু আগের দিন রাতে যখন ওনার ঘরে এসেছিলেন তখনও ডায়েরিটা অক্ষত ছিল, কিন্তু খুনের রাতে প্রদীপবাবু ওনাকে খুন করার পর ওনার ডায়েরির শেষ 3-4টে পাতা খুব তাড়াহুড়ো করে ছেড়ে নিয়ে গেছেন। কেন? কারণ ওই পাতায় এমন কিছু লেখা ছিল যা সামনে এলে প্রদীপবাবুর আসল রূপটা চেনা যেত, অথবা অনিমেষবাবুর নতুন উপন্যাসের ওই প্লটটার মধ্যেই ওনার খুনের আসল মোটিভটা লুকিয়ে আছে। কিন্তু স্যার প্রদীপবাবু তো একদম নর্মাল আছেন, কোনো প্রমাণ লোপাট করার চেষ্টাও করছেন না। ছেঁড়া পাতাগুলো কি ওনার বাড়িতেই আছে? ঈর্ষা এবং লোলুপতা মানুষকে অন্ধ করে দেয় প্রধানবাবু। দেবর্ষী টেবিল থেকে উঠে দাঁড়ালেন। তিনি ঘরের জানালার কাছে গিয়ে কুয়াশার দিকে তাকালেন। প্রদীপবাবু ভাবছেন উনি খুব পারফেক্ট একটা ক্রাইম করেছেন। পুলিশ এখন কলকাতা ট্যুরিস্টদের নিয়ে ব্যস্ত। ওনার ওপর কারো কোনো সন্দেহই নেই। ওই ছেঁড়া পাতাগুলো ওনার কাছে একটা ট্রফি বা ওনার কোনো বড় স্বপ্নের চাবিকাঠি।
ওটা উনি এত সহজে নষ্ট করবেন না। ওটা ওনার বাড়িতেই কোথাও খুব সাবধানে লুকিয়ে রাখা আছে। প্রধানবাবু জ্যাকেটটা গায়ে চাপাতে চাপাতে বললেন, তাহলে এখন কি করব স্যার? সার্চ ওয়ারেন্ট ইস্যু করব? সার্চ ওয়ারেন্ট ইস্যু করলে কোর্টের কাগজ থানায় আসতে আসতে প্রদীপবাবু গন্ধ পেয়ে যাবেন প্রধানবাবু। দেবর্ষী ঘুরে দাঁড়ালেন। ওনার চোখের চাহনি এখন বরফের মতো ঠান্ডা। আমরা কোনো আইনি নোটিশ বা ওয়ারেন্টের অপেক্ষা করব না। আজ রাতে কোনো আগাম খবর না দিয়ে প্রদীপবাবুর এই পাহাড়ি ঢালের কাঠের বাড়িতে আমরা আচমকা হানা দেব। ওনাকে সামলানোর বা প্রমাণ সরানোর 1 সেকেন্ড সময়ও দেওয়া যাবে না। প্রধানবাবু ওনার কোমরের রিভলভারের হোলস্টারটা একবার হাত দিয়ে দেখে নিলেন। ওনার মুখের গোলগাল ভাবটা কেটে গিয়ে সেখানে একটা টান টান উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক কটার সময় বেরোবো স্যার? রাত 12টার পর। মেল রোড যখন একদম থমথমে হয়ে যাবে, যখন খুনি ভাববে সে সম্পূর্ণ নিরাপদ, আমরা ঠিক তখনই ওনার দরজায় কড়া নাড়াব। রাত তখন 1:45। মেল রোডের সব আলো নিভে গেছে। পাহাড়ি চড়াই রাস্তাটা বেয়ে যখন জিপটা উপরে উঠছিল তখন কুয়াশার চাদর এত ঘন যে হেডলাইটের আলো 4 হাত দূরে গিয়ে দেওয়ালে ধাক্কা খাচ্ছিল। ইঞ্জিনের আওয়াজটা যাতে দূর থেকে বোঝা না যায়, তাই প্রদীপবাবুর বাড়ির মোড়টা আসার আগেই প্রধানবাবু ড্রাইভারকে ইশারা করে গাড়ি বন্ধ করতে বললেন। গাড়ি থেকে নামলেন দেবর্ষী মুখার্জি। ওনার ওভারকোটের কলারটা কান পর্যন্ত তোলা। ওনার পেছনে প্রধানবাবু আর 4 জন সশস্ত্র কনস্টেবল। বুটের আওয়াজ না করে ওনারা ধীর পায়ে এগিয়ে চললেন প্রদীপবাবুর সেই পুরনো কাঠের দোতলা বাড়িটার দিকে। চারপাশটা এত নিস্তব্ধ যে নিজেদের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। বাড়ির সামনে এসে দেবর্ষীবাবু একটু থামলেন। দোতলার একটা জানালার ফাঁক দিয়ে হালকা হলদেটে আলো এসে পড়েছে কুয়াশার উপর। তার মানে প্রদীপবাবু এখনও জেগে আছেন। দেবর্ষী প্রধানবাবুর দিকে তাকিয়ে শুধু একবার ঘাড় নাড়লেন। প্রধানবাবু আর দেরি করলেন না। ওনার ভারী বুট দিয়ে ওনারা দরজার গোড়ায় গিয়ে দাঁড়ালেন। কনস্টেবল দিলীপ দরজার কাঠের হাতলটা ধরে জোরে নাড়া দিল। প্রদীপবাবু, প্রদীপবাবু দরজা খুলুন, আমরা লোকাল থানা থেকে আসছি। প্রধানবাবুর কড়া গলা রাতের নিস্তব্ধতা ফালি ফালি করে দিল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, কিন্তু ওপরের জানালার আলোটা হঠাৎ একটু কেঁপে উঠল। সময় নষ্ট করবেন না প্রধানবাবু, ধাক্কা দিন। 2 জন কনস্টেবল মিলে ওনাদের কাঁধ দিয়ে দরজার উপর সজোরে ধাক্কা মারলেন। পুরনো কাঠের ছিটকিনিটা মট করে ভেঙে গেল। একটা বিকট শব্দে দরজাটা ভেতর দিকে খুলে গেল। প্রধানবাবু রিভলভার হাতে প্রথমে ঢুকলেন। ওনার পেছনে টর্চ উঁচিয়ে বাকিরা। ওনারা কাঠের সিঁড়ি বেয়ে মড়মড় শব্দ করতে করতে সোজা দোতলার সেই আলো জ্বলা ঘরটার দিকে ছুটলেন। ঘরের দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখা গেল প্রদীপবাবু টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন। ওনার পরনে একটা পুরনো শাল, টেবিলের ওপর কিছু কাগজ ছড়ানো, আর ওনার হাতে একটা চলন্ত দেশলাই কাঠি। পুলিশকে ওভাবে হুড়মুড় করে ঘরে ঢুকতে দেখে ওনার হাতের কাঠিটা কেঁপে উঠে মেঝেতে পড়ে গেল। ওনার ভরসা মুখটা মুহূর্তের মধ্যে ছাইয়ের মতো ধূসর হয়ে গেল। এসব কি হচ্ছে প্রধানবাবু? মাঝরাতে আপনারা আমার বাড়িতে পুলিশ নিয়ে? প্রদীপবাবুর গলাটা কাঁপছিল। তিনি শালটা গায়ের সাথে আরও শক্ত করে জড়ানোর চেষ্টা করছিলেন। দেবর্ষী মুখার্জি ধীর পায়ে ঘরের ভেতর ঢুকলেন। ওনার 2টো চোখ প্রদীপের মুখের ওপর স্থির। শীতের রাতে আগুন নিয়ে খেলা করা ভালো নয় প্রদীপবাবু, বিশেষ করে হাতের কাগজগুলো যখন অন্য কারোর ডায়েরির পাতা হয়। প্রদীপবাবু ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। ওনার চশমাটা নাকের ওপর কাঁপছে। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন বলুন তো? আর এগুলো আমার দোকানে হিসেবের কাগজ। আমি একটু হিসাব মেলাচ্ছিলাম, এতে আবার। হিসাব আপনাকে আর মেলাতে হবে না প্রদীপবাবু, হিসাব আমি মিলিয়ে নিয়েছি। তা প্রদীপবাবু, আপনি আর অনিমেষবাবু একই শহরে থাকতেন, কই এটা আগে তো আমাদের বলেননি। এটা শুনে প্রদীপবাবু যেন একটু হকচকিয়ে গেলেন। আপনি এসব কি করে জানলেন? আর যদি এক শহরে হয়েও থাকে তাহলে এর থেকে কি প্রমাণ হচ্ছে স্যার? হ্যাঁ, কি প্রমাণ হচ্ছে এর থেকে? দাঁড়ান,
দুয়ে দুয়ে এক করছি। প্রথমত, আপনার আর অনিমেষবাবুর বাড়ি একই শহরে। দ্বিতীয়ত, আপনারা একই স্কুলে পড়তেন, আবার একই হোস্টেলে থাকতেন। এসব কথাও তো চেপে গিয়েছেন। এগুলো কি যথেষ্ট নয় আপনার দোষগুলো সামনে বেরিয়ে আসার জন্য? প্রদীপবাবু থতমত খেয়ে গেলেন। দেবর্ষী ওনার ডান হাতের ইশারায় কনস্টেবল দিলীপকে বললেন, দিলীপ, ওনার ঘরের ওই কাঠের আলমারিটা খোলো, নিচের বাঁ দিকের ড্রয়ারটা ভালো করে চেক করো। প্রদীপবাবু এক পা এক পা করে এগিয়ে এলেন। স্যার, আপনি কিন্তু কোনো ওয়ারেন্ট ছাড়া আমার ঘর সার্চ করতে পারেন না। আমি এখানকার ট্যাক্স দেওয়া একজন ব্যবসায়ী, আমি কিন্তু কমপ্লেন করব। ওয়ারেন্ট কাল সকালে কোর্ট খোলার পর দেখা যাবে প্রদীপবাবু। এখন আপনার এই অতি ন্যাকা সাজার অ্যাক্টিংটা বন্ধ করুন। দিলীপ ওদিকে আলমারির পাল্লাটা হ্যাচ কাটানে খুলে ফেলেছে। জামা কাপড়গুলো সব মেঝেতে ফেলে ও ভেতরে ড্রয়ারটা টানলো। ড্রয়ারটা লক করা ছিল। দিলীপ ওনার হাতের ছোট লোহার রডটা দিয়ে একটা চার দিতেই ড্রয়ারের কাঠটা মড়মড় করে ভেঙে গেল। স্যার পেয়ে গেছি স্যার। দিলীপ ভেতর থেকে দুটো প্লাস্টিকের প্যাকেট বের করে নিয়ে এলো। প্রধানবাবু সেই প্যাকেটটা দিলীপের কাছে থেকে নিয়ে খুলতেই চমকে উঠলেন। স্যার, এই দেখুন ডুয়ার্সের সেন্ট জেভিয়ার স্কুলের 30 বছর আগের পুরনো ব্যাচের রেকর্ড। কই, ফাইলটা একটু দেখি তো প্রধানবাবু। প্রধানবাবু ওনার হাত দুটো ফ্যাকাশে কাগজের প্যাকেটে তুলে দিলেন। দেবর্ষী চশমাটা নাকের ওপর একটু ঠেলে দিয়ে কাগজের ওপর চোখ বোলাতে লাগলেন। 1996 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্রদের নামের তালিকা। ওনার আঙুলটা একটা নামের ওপর গিয়ে থেমে গেল। অনিমেষ চ্যাটার্জি, রোল নাম্বার 12। আর ওনার ঠিক 3টে নাম পরেই লেখা আছে প্রদীপ কুমার সেন, রোল নাম্বার 15। পেয়ে গেছেন স্যার? শুধু নাম নয় প্রধানবাবু, এই দেখুন। প্রধানবাবু টেবিলের ওপর ঝুঁকে পড়লেন। দেবর্ষী ফাইলের সাথে আসা একটা ঝাপসা সাদা কালো গ্রুপ ফটোর ওপর আঙুল রেখে দেখালেন প্রধানবাবুকে। স্কুলের হোস্টেলের সামনে একদল কম বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। ওনারা দুজনে খুব সাবধানে ছবিটার ওপর একটা আতশ কাঁচ ধরলেন। ছবিতে একদম বাঁ দিকের কোণে রোগা ডিগডিগে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওনার মুখের কাঠামোর সাথে মৃত অনিমেষবাবুর মিল স্পষ্ট। আর ওনার ঠিক পাশেই ওনার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে হাসছে আরও এক কিশোর। ওনার চোখের চাহনি আর হাসির ধরনটা হুবহু ম্যাল রোডের প্রদীপবাবুর মতো। প্রধানবাবু একটা মৃদু শীষ দিলেন। বাপ রে, এরা তো স্রেফ একই স্কুলের নয় স্যার, এরা তো দেখছি একেবারে পরিহর আত্মা ছিল। কাঁধে হাত দিয়ে ছবি। এরপর প্যাকেটটা টেবিলের ওপর রাখা হলো। দেবর্ষীবাবু নিজে তারপর আর একটা প্যাকেট খুললেন। ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো অনিমেষ চ্যাটার্জির সেই ডায়েরির ছেঁড়া 4টে পাতা আর পুরনো আরও কিছু ফাইল। পাতাগুলোর এক কোণে একটা শুকনো রক্তের দাগ, আর ওটা ঠিক নিচেই ভাঁজ করে রাখা ছিল একটা কালচে নীল রঙের উইন্ড চিটার জ্যাকেট। জ্যাকেটের হাতার কাছে আর বুকের বাঁ দিকে কালচে হয়ে যাওয়া রক্তের বড় বড় ছোপ স্পষ্ট দেখা যাচ্ছে। প্রধানবাবু জ্যাকেটটা দেখেই প্রদীপবাবুর দিকে ওনার রিভলভারটা উঁচিয়ে ধরলেন। এই তো মনে হয় খুনের সময় প্রদীপবাবু এই জ্যাকেটটাই পরেছিলেন স্যার। ওনার জামার রক্তটা এখনো ভালো করে শুকোয়নি। প্রদীপবাবু টেবিলের ওপর ডায়েরির পাতাগুলো দেখে একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার হাতের আঙুলগুলো এত জোরে কাঁপছিল যে ওনার চশমাটা ওনার নাক থেকে খসে মেঝেতে পড়ে গেল। ওনার সেই শান্ত সজ্জন ভক্তের মুখোশটা এক মুহূর্তে খসে পড়ে ওনার ভেতরের এক ভয়ঙ্কর অপরাধীর চেহারাটা বাইরে বেরিয়ে এলো। প্রদীপবাবু, আর কোনো গল্প বানাবার চেষ্টা করবেন না। দেবর্ষী ছেঁড়া পাতাগুলো প্রদীপের চোখের সামনে তুলে ধরলেন। অনিমেষ চ্যাটার্জির নতুন উপন্যাসের এই শেষ পাতাগুলো, যেখানে ওনার কাহিনীর আসল ক্লাইম্যাক্স লেখা ছিল, এটা চুরি করার জন্যই আপনি ওই দিন রাতে ওনার ঘরে গিয়েছিলেন। একই স্কুলের বন্ধু হয়েও আপনি ওনাকে পরম বন্ধু বেশে খুন করলেন। প্রদীপবাবু হঠাৎ একটা অদ্ভুত শুকনো হাসি হাসলেন। ওনার চোখ দুটো লাল হয়ে উঠেছে। ওনার গলার আওয়াজটা আর সেই বিনয়ী ব্যবসায়ীদের মতো নয়, একটা তীব্র হিংস্রতা ছিটকে এলো ওনার মুখ থেকে। বন্ধু? আমার বন্ধু? হ্যাঁ, কিসের বন্ধু স্যার, কিসের বন্ধু? প্রদীপবাবু মেঝের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন।
একই হোস্টেলে ঘরে একই ডেস্কে বসে আমরা দুজনে গল্প লিখতাম। স্কুলের প্রতিটা কম্পিটিশনে আমার লেখা গল্প প্রথম হতো। আর অনিমেষ আমার লেখা নকল করে লিখতো। কিন্তু ভাগ্য দেখুন স্যার, আমি আজকে পাহাড়ে এসে কাঠের পুতুল বিক্রি করছি, আর অনিমেষ চ্যাটার্জির নাম শুনলে কলকাতার লোকে মাথা তুলে নাচে। বাবারে বাবা, কত বড় লেখক, কি বিখ্যাত, তাই না? আর আমার মেধার কোনো দাম নেই, তাই না? সেই আগে তুমি ওনাকে খুন করলে? ওই দিন রাতে ও যখন প্রীতমবাবুর ওই পার্টি থেকে নিজের রুমে ফিরে গেল, আমিও ঘরে গিয়েছিলাম। প্রদীপবাবু ওনার কপাল দিয়ে ঘাম মুছতে মুছতে বলতে লাগলেন। ওনার ভেতরের জমানো ক্ষোভটা আগ্নেয়গিরির মতো ফেটে বেরোচ্ছিল। আমি ভেবেছিলাম পুরনো পরিচয় দিয়ে ওর সাথে একটু কথা বলবো। ও আমাকে চিনে নিজে ঘরে ডাকলো, চা খাওয়ালো। তারপরে সে আমাকে তার এই নতুন উপন্যাসের প্লটটা শোনালো। কি অসাধারণ প্লট স্যার! ও বলছিল এই বইটা বেরোলে ওর আগের সব রেকর্ড ভেঙে যাবে। ও যখন ওটা বলছিল তখন আমি চোখে একটা অহংকার দেখছিলাম স্যার। হবেই তো। আমার মাথার ভেতরে তখন রক্তটা ছুঁড়ে গেল। আমার মন বলছিল এই লোকটা বেঁচে থাকলে আমি কোনো দিন লেখক হতে পারবো না। তাই টেবিলে থাকা ওই তিব্বতী ছুরিটা ওনার বুকে বসিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ, যখন ও জানলার দিকে ঘুরে দাঁড়ায়, পাহাড়ের কথা বলছিল, জানলার দিকে ঘুরে দাঁড়িয়ে আমি টেবিল থেকে ছুরিটা তুলে ওর বুকে আঙুল বসিয়ে দিই। প্রদীপবাবুর চোখ দুটো চকচক করে উঠল। ও একটা চিৎকার করার সুযোগ পাইনি। ছটপট করতে করতে খাটের উপরে পড়ে গেল। ও মরে যাওয়ার পরে আমি ওর ডায়েরি থেকে এই 4টে পাতা ছিঁড়ে নিলাম। এই প্লটটা ওর নয়। এই প্লটটা দিয়ে আমি এবার বই লিখব। প্রদীপ সেনের নামে বই বেরোবে। কিন্তু আপনারা পুরো প্ল্যানটা নষ্ট করে দিলেন, সবটা নষ্ট করে দিলেন। আর এত কষ্ট করে তৈরি করা প্ল্যান পুরোটা নষ্ট করে দিলেন। প্রদীপবাবু টেবিলের ওপর হাত চাপড়াতে লাগলেন। আচ্ছা, আপনি ওই খুন করার পর পালালেন কি করে 3 তলার ওপর থেকে? আমি স্কুলে অ্যাথলেটিকে সেকেন্ড হয়েছিলাম স্যার। এবার বুঝে নিন। আশা করি এইটুকু বুদ্ধি আছে আপনার মাথায়। দেবর্ষীবাবু ওনার ডায়েরিটা পকেটে ঢোকালেন। ওনার মুখের উত্তেজনার বদলে রয়েছে একটা তীব্র ঘৃণা। হ্যান্ডকাপটা লাগান প্রধানবাবু। লেখকের ডায়েরির পাতা চুরি করে লেখক হওয়া যায় না, সেটাই অপরাধীকে এবার আমাদের লকআপে বসে বোঝাতে হবে। প্রধানবাবু আর দেরি করলেন না। পকেট থেকে লোহার হাত কড়াটা বের করে প্রদীপবাবুর দুটো হাত শক্ত করে বেঁধে ফেললেন। প্রদীপবাবু আর কোনো বাধা দিলেন না। ওনার শরীরটা এক মুহূর্তে একদম ভেঙে পড়ল। ওনার এত বড় অহংকার আর নিখুঁত ক্রাইমের দম্ভ পুলিশের এই আচমকা হানায় ধুলোয় মিশে গেল। কনস্টেবলরা প্রদীপবাবুকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামাতে শুরু করল। কাঠের সিঁড়িতে ওনাদের পায়ের আওয়াজ আর হাত করার ঝনঝনিটা রাতের অন্ধকারের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগল। দেবর্ষীবাবু টেবিল থেকে অনিমেষবাবুর ডায়েরির ছেঁড়া পাতাগুলো আর রক্তমাখা জ্যাকেটটা প্লাস্টিকের প্যাকেটে সাবধানে গুছিয়ে নিলেন। পরের দিন প্রদীপবাবুকে থানার লকআপে রাখা হলো। আর সেই দিনই কোর্টে চালান করার কথা চলছে। এই কথার মধ্যে দেবর্ষীবাবু বলে উঠলেন, প্রধানবাবু, ওনার জবানবন্দিটা তাহলে সই করিয়ে নিন। দিলীপকে বলুন ওনাকে জিপে তুলতে। কেস ডায়েরিটা আজকেই ক্লোজ করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিন, আর বলে দিন আজই কোর্টে চালান করতে। সব কেসের জট কাটতে কাটতে বেলা 12টা বেজে গেল। গ্যাংটক থানার বারান্দায় দুটো চেয়ার টেনে বসেছেন দেবর্ষী আর প্রধানবাবু। ওনাদের সামনে দুটো মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা কড়া লিকার চা। রোদের তেজটা এখন বেশ ভালোই। কুয়াশা পুরোপুরি কেটে গিয়েছে। চারপাশের পাহাড়গুলো এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেবর্ষীবাবু চায়ের ভাঁড়ে একটা বড় চুমুক দিয়ে ওনার ওভারকোটের বোতামগুলো একটু আলগা করলেন। উফ, রোদটা এসে বাঁচালো প্রধানবাবু। গত কয়েকদিন ধরে এই ঠান্ডা আর সাইনাসের চোটে আমার নাকটা একেবারে পচে গিয়েছিল, বিশ্বাস করুন। প্রধানবাবু হাসলেন। ওনার মুখটা এখন বেশ হালকা। কেসটা কিন্তু আপনি এই কদিনেই নামিয়ে দিলেন স্যার। আমরা তো ওই কলকাতার টুরিস্ট ফ্যামিলির গুলোর পেছনেই ঘুরে মরতাম।
প্রদীপ যে এত বড় একটা চাল ছিল তা তো আমরা ধরতেই পারতাম না স্যার। ক্রাইম কখনো লুকিয়ে থাকে না প্রধানবাবু। মানুষ নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না, ওখানেই সে ধরা পড়ে। দেবর্ষীবাবু চায়ের ভাঁড়টা টেবিলের ওপর রাখলেন। তা প্রধানবাবু, আপনার এখানে লোকাল থানায় ছুটির কী নিয়ম? আমার তো মশাই এই কেস শেষ করার পর আর কলকাতায় ফিরতেই ইচ্ছা করছে না। কেন স্যার, বাড়ির লোক তো আপনার জন্য অপেক্ষা করছে। করুক গে মশাই, কলকাতায় গেলেই আবার সেই প্রতিদিনের মতো ফাইলের জটলা, ট্রাফিকের জ্যাম আর ওই গিন্নির বাজারের ফর্দ। আমি ভাবছি উপর মহলে একটা দরখাস্ত দিয়ে এই পাহাড়ে একটা লম্বা ছুটি কাটাবো। ওই দিন 15 অন্তত ফোনের সুইচ অফ করে ওদিকের কোনো একটা ছোট হোমস্টেতে গিয়ে পড়ে থাকবো। শুধু সকালের চা আর দুপুরের পাহাড়ি মুরগির ঝোল, ব্যাস, আর কোনো চিন্তা নেই। তা অবশ্য খারাপ বলেননি স্যার। আমাদের এই পাহাড়ে যে একবার আসে, ওনারা সহজে ফিরে যেতে ইচ্ছা করে না। আপনি যদি সত্যি থাকেন তবে লাচুং বা লাচেনের দিকে একটা ভালো হোমস্টের ব্যবস্থা আমি করে দেব। আমার এক শালকের ওখানে ব্যবসা আছে আর কি। আরে দূর মশাই, আপনার শালকের ওখানে গেলে তো আবার সেই পুলিশের খাতিরদারি শুরু হয়ে যাবে। দেবর্ষী পকেট থেকে ওনার চুইনগামের শেষ প্যাকেটটা বের করে একটা চুইনগাম মুখে দিলেন। আমি একদম সাধারণ টুরিস্টের মতো থাকবো, কেউ জানবে না আমি সিআইডির অফিসার। ওখানকার ওই ছোট ছোট ছেলেমেয়েগুলো যখন হই হই করে স্কুলে যাবে, আমি বারান্দায় বসে স্রেফ পাহাড় দেখব। প্রধানবাবু ওনার চায়ের ভাঁড়টা শেষ করে বললেন, ঠিক আছে স্যার, আপনি যেভাবে চান সেভাবেই হবে। তবে আজ দুপুরে কিন্তু আপনাকে আমার বাড়িতেই খেতে হবে। আমার স্ত্রী আসানসোল স্টাইলে খাঁটি বাঙালি পাঁঠার মাংসের ঝোল রান্না করেছে। ওটা না খেয়ে কিন্তু আপনি এই পাহাড় ছাড়তে পারবেন না। আরে বাস, পাঁঠার মাংসের ঝোল! দেবর্ষীবাবুর চোখ দুটো একটু চকচক করে উঠল। ওনার সেই গম্ভীর মুখে এতক্ষণে একটা সত্যিকারের চওড়া হাসি দেখা গেল। তাই ঠান্ডায় পাঁঠার মাংসের অফারটা কিন্তু আর ফেলতে পারছি না প্রধানবাবু। চলুন চলুন, আজ আপনার ওখানেই দুপুরের খাওয়াটা সারা যাক, চলুন। দুজনে মিলে থানা থেকে বেরিয়ে জিপটার দিকে এগোলেন। গ্যাংটকের আকাশটা এখন একদম নীল। ম্যালডোরের দিকে ট্যুরিস্টদের ভিড় বাড়ছে। চায়ের দোকানগুলো থেকে আবার সেই চনমনে হাসির আওয়াজ ভেসে আসছে। বিখ্যাত লেখক অনিমেষ চ্যাটার্জির খুনের সেই কুয়াশাচ্ছন্ন রহস্যের অবসান ঘটে পাহাড়ের বুকে আবার একটা সাধারণ এবং শান্ত সকাল ফিরে এসেছে। দেবর্ষী মুখার্জি ওনার কেস ডায়েরিটা জিপের সিটের ওপর রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওনার এই তদন্তের চ্যাপ্টারটা এখানেই সম্পূর্ণ শেষ হলো।